ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনাকে খুব ফ্রেশ লাগতেছে স্যার। হ্যাঁ, অনেক আগে আসছি তো বাসায়, অনেকক্ষণ ধরে আসলে ওয়াইজ করতেছিলাম কখন ঢুকবো। মোটামুটি একটু ফ্রি আমি বাসায় নাই। সালাম স্যার। হ্যাঁ, আমি বুঝলাম। স্যার ভালো আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। পরস্পর কিছু আলোচনা করতে পারেন, এখন অনেক সুযোগ দিলাম। একটু সময় আমরা ওয়েট করি, 5 মিনিট। মানে একটা ট্রেডিশন হয়ে গেছে আর কি, 5-7 মিনিট পরে সবাই ঢুকবে, অথবা অনেকে বুঝতে পারছে না, অনেকের একটা ক্লাস আছে, এরকম বিভিন্ন সমস্যা। নামের পাশে অনেকেরই নাই, মানে রেজিস্ট্রেশন নাম্বারটা নাই। এর কোনো সমস্যা নাই তো? না, একবার দিলেই হইলো। আমরা তো স্যার ওই ইয়ে দিয়ে ঢুকি, আপনার যে ইনভিটেশন আছে ওখানে যে ইয়াটা আছে ওটা দিয়ে আমরা ইন করি স্যার। বললে আপনার নাম লিখতে হয় না ওখানে? হ্যাঁ, নাম, ইমেল অ্যাড্রেস, নামের সাথে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে বলছে। ঠিক আছে, তাহলে আপনি রেজিস্ট্রেশন নাম্বার শুরু করবেন, নামের সাথেই রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, এটা একটু মিস হয়েছে আমাদের। অনেকের রেজিস্ট্রেশন নাম্বার নাই। এটা কোনো স্যার কারণ আছে কি? কারণ হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার লেখেন নাই পাশে, নামের সাথে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলে আপনাকে চিনতে পারবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বাসায় কি পড়া হচ্ছে তো নাকি? স্যার এত ক্লাসের চাপে স্যার কোনটা থেকে কোনটা করবো বুঝতেছি না স্যার। ক্লাস কয়টা আছে এখন? সবার তো সব সাবজেক্ট নাই, আপনার কয়টা আছে? বুঝতেছি স্যার আমি। আপনি ফিক্সড করতে হবে যে আমি এই সাবজেক্টগুলো পড়বো ভালো করে। হ্যাঁ স্যার, এই সবগুলো আমি পড়ে দেখলাম স্যার, খুব কঠিন না, সময় দিতে হবে, এটা হলো বিষয়। কোন সাবজেক্টই কঠিন মনে হয় নাই। আইসিএম এ পাস করা হচ্ছে মেইন হচ্ছে। হ্যাঁ, একটু সময় দিতে হবে। আমি পড়ে দেখলাম স্যার, সবগুলোই সহজ, কিন্তু সময় লাগবে। আমরা এর চেয়ে কঠিন কাজ করে আসছি। আইসিএম এর হিস্ট্রিতে অনেক হিস্ট্রি আছে। হ্যাঁ, আপনার হচ্ছে কোন রকম পাস কোর্সে ডিগ্রি পাস, আইসিএম মেম্বার হইছে, মানে হয়তো 4 থেকে 5 বছর হয়ে গেছে। ঠিক আছে, একটু সময় লাগে। মানে ডিগ্রি পাস যারা, তাদের প্রাথমিক পর্যায়ে আপনার ইংলিশ ভার্সনে চলে, মানে এগুলো বুঝতে, কোশ্চেন বুঝতে একটু সময় চলে লাগে এবং একটু বেশি লেবার দিতে হয়। তারপর যদি একটা পর্যায়ে এসে কিন্তু খুব ভালো করে, সে যে শুরু থেকে লেবার দিল, পরিশ্রম করলো, সেটার ফলাফল করে পায়। এবং এমনও দেখছি আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি বলেন, চিটাগং ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম স্টুডেন্টও আছে। কিন্তু সে আইসা 800-900 করে তারপরে সে শেষ হয়ে গেল, কমপ্লিট করলো। আপনি দেখবেন একটা জিনিস দেখবেন যে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি মোর দ্যান 50% লোক আইসিএমএ ভর্তি। যারা তাদের সাথে কথা বলবেন সবাই বলবে আরে আমি তো আইসিএমএ এতটুকু করতাম, কিন্তু কমপ্লিট করতে পারে না। মেইন কারণ হচ্ছে ডেডিকেশন। ঠিক আছে, কিন্তু অনেক স্টুডেন্ট আছে, অনেক আইসিএমএ মেম্বার আছে যারা শুধুমাত্র পাস করছে, নর্মাল বিকম করে তার পরবর্তীতে তারা করছে। অনেক ইঞ্জিনিয়ার আইসিএমএ পাস করছে, অনেক বিজনেস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পাস করছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড তো আছেই। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ভ্যারাইটিস সিস্টেম এখানে আছে। সুতরাং আমি মনে করি সবগুলো কিছু হচ্ছে ডেডিকেশন। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার এক্সামশনের জন্য কি একবারই অ্যাপ্লিকেশন করা যায় না স্যার দুইবার করা যায়? এক্সামশন তো একবারই, অ্যাপ্লিকেশন তো একবারই করবেন।
না স্যার, প্রথমবার করছিলাম তখন আমার মাস্টার্স এর মার্কশিটটা ছিল না, সেই জন্য ওইটার জন্য পারি নাই। যেটা পান নাই সেটা তো বাতিল হয়ে গেছে। না থাকলে তো আপনি অ্যাপ্লাই করবেন কেন? অ্যাপ্লাই তো করার কথা না। তখন বলছিল যে মাস্টার্স এ যখন আসবে তখন হয়তো বা ওইটা দিয়ে করা যাবে, এখন স্যার নট শিওর, ওই জন্য আর কি। আমার জানা মতে করা যায় না, আমার জানা মতে এক্সামিশন একবারই হয়, তারপর আপনারা মানে ইয়েতে অফিসে যোগাযোগ করবেন। জি স্যার। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। কথা হচ্ছে স্যার, সত্যি মানে অনেস্টলি স্পিকিং, মানে পড়াশোনার তো স্যার একটা কনসিস্টেন্সি লাগে। এখন না স্যার, যেভাবে ক্লাসগুলা হয়ে হ্যাঁ সব শেষ হয়ে যাচ্ছে, মাঝখানে তো স্যার মনে করেন আমরা 2 মাস তো পড়াশোনা করি নাই, হ্যাঁ আর এখন সবগুলা ক্লাস একসাথে। আপনিও যেরকম স্যার খুব তাড়াহুড়া, মানে তাড়াহুড়া ঠিক বলবো না, আইসিএমএ থেকে শিডিউল দিচ্ছে, আপনিও একটার পর একটা টপিক কভার করে যাচ্ছেন। তো জিনিসটা হচ্ছে কি স্যার, মানে 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 পড়াশোনার মধ্যে না স্যার, মানে জব করার পাশাপাশি ইয়াটা পাচ্ছি না, কি বলে, রিদমটা পাচ্ছি না। মানে কি, মানে কুলায় উঠতে পারতেছি না। মানে এত টপিক একসাথে এতগুলা, মানে প্রতিদিন সবগুলা নেবেন না, আপনি সবগুলা নেবেন না, আপনি যেগুলো একটা বা দুইটা সাবজেক্ট আপনি এখন নেন, ঠিক আছে? কারণ এটা একটা স্পেশাল সিচুয়েশন। করোনা যে আসবে এটা তো আইসিএমএ জানতো না এত বছর দিন থাকবে, ঠিক আছে? এখন স্পেশাল সিচুয়েশন, আপনাদের একটা মানে সেশন বা একটা যে সেমিস্টার, ওইটাকে ধরে রাখার জন্য আসলে বেশি মনে হয় তারা পুরো বেশি করছে। কারেক্ট জি স্যার, যাতে সেশন আপনি মনে করেন যে আপনি যদি পাস না করতেন এরপর সেশন করবেন, অসুবিধা কি? কিন্তু অ্যাটলিস্ট এখান থেকে একটা দুইটা সাবজেক্ট ভালো করেন, এইভাবে একটা দুইটা পাস করেন, আপনি ওইভাবে লাগিয়ে থাকেন আর কি। আপনার পরীক্ষার ডেট কি হয়েছে স্যার? কারেক্ট স্যার, রাইট। দেখতে মনে হয় না, আমি জানা না, ডেট এখনো হয়নি। জি। তো এটা হলো স্পেশাল সিচুয়েশন, সুতরাং এই সিচুয়েশনে আইসিএমএ কে দোষারোপ করা যাবে না, টিচারকে দোষারোপ করা যাবে, স্টুডেন্টদেরকে দোষারোপ করা যাবে না। না না স্যার, কাউকেই না, মানে জিনিসটা হচ্ছে শেয়ার করলাম আর কি। কারণ একটা বিষয় স্যার, আপনার সাবজেক্ট রিলেটেড স্যার, যে আমাদের লেবার অ্যাক্ট 2006, কোম্পানি অ্যাক্ট। আচ্ছা আমরা শুরু করি, স্টার্ট করি, তারপর আমরা কথা বলবো, ঠিক আছে স্যার? হ্যাঁ শুরু করছি স্যার। আচ্ছা জি প্লিজ। অনেকে আসছেন। হ্যাঁ ওকে, now we are started our today's class. First of all, I would like to thank Almighty Allah, and then thanks to all of the students who are participating in this class. So first of all, I would like to mute all of you. Then after starting, then we will go again in the question session. Today we will discuss law of employment. These topics already discussed the previous class, that is the last class. So we will finish today the topics, especially the slides. Then we will go through the Labor Act 2006, the next class. This will be held tomorrow at same time, that is the 9 p.m. So from the previous class, we would like to sharing our the previous class as a question session. So if you have any question or anything, we can sum up this question. ওকে, কার কি কোশ্চেন আছে বলতে পারেন, এখন বলেন। সেজন্য কোশ্চেন করতে চাইছিলেন, কোশ্চেন করেন স্যার। লেবার অ্যাক্ট তো স্যার অনেক বিশাল একটা স্যার, তার সাথে আবার কোম্পানি অ্যাক্ট আছে, রাইট, তারপরে স্যার আবার সেল অফ গুডস অ্যাক্ট আছে, গুড, তারপরে স্যার 1872 সালে হচ্ছে স্যার আছে কি বলে স্যার, কন্ট্রাক্ট অ্যাক্ট আছে, কন্ট্রাক্ট অ্যাক্ট আছে স্যার। এই চারটা সাবজেক্ট প্লাস স্যার ইথিক্স, তারপরে আরো আছে, কিন্তু আরো অনেক কিছু, কোড অফ ইথিক্স আছে, কোড অফ ইথিক্স। জি স্যার, কোড অফ ইথিক্স আছে, কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন। জি স্যার। ঠিক আছে। তো স্যার এখন অনার্সের যে ক্ষেত্রে এই 4 থেকে 500 মার্কসের সাবজেক্ট স্যার 100-র ভিতরে ঢুকাই দিয়েছেন, আমরা স্যার এটা কি করে কমপ্লিট করব? এটাই বললাম, প্রথমেই বললাম, এই জন্য আইসিএম এর জন্য ডেডিকেশন লাগে। আইসিএম পাস করতে হলে আপনার ডেডিকেশন লাগবে। এখানে এত বেশি পড়া, এত বেশি এলাবোরেট। ইথিক্সে স্যার আপনারা স্যার যেই কোর্স এই ঢুকাইছেন, 400 নম্বরে এইটুক পড়ে স্যার।
রাইট, সেটা আমিও বলি। আমিও যখন থেকে ক্লাস নিচ্ছি তখন থেকে আমি বলতেছি যে যেইভাবে এটা আসলে এইভাবে সেটআপ দেওয়া, এইভাবে সেটআপ দেওয়া এই স্যার উচিত হয় নাই। ইথিক্স নিয়ে স্যার ইথিক্স 1 ইথিক্স 2 ইথিক্স 3 ইথিক্স 4 চারটে করা যাইতো স্যার। হ্যাঁ, কারণ অলরেডি, এবং এই জিনিসগুলো হচ্ছে মজার বিষয় হচ্ছে আপনার এই যে পরবর্তীতে আপনারা দেখবেন লিগ্যাল এনভায়রনমেন্ট একটা সাবজেক্ট পড়বেন, হ্যাঁ, অপারেশন লেভেলে সম্ভবত। ওই লিগ্যাল এনভায়রনমেন্টে আবার সেম জিনিসগুলো আছে, আপনার কন্ট্রাক্ট একটা আছে, কোম্পানি একটা আছে, তারপর হচ্ছে লেবার ল। তাহলে তো স্যার একটু সুবিধা হলো ওই লেভেলে, তখন গিয়ে সুবিধা হবে। স্যার সেলস অফ গ্রুপ ওইটাও আছে। হ্যাঁ, তাহলে মানে এগুলো হচ্ছে কি আসলে এখন আপনি আমাকে কোশ্চেন করেন, আমি এটার আসলে আনসার দিতে পারবো না। কারণ হলো যখন এগুলা টেক্সট বুক সেট আপ করছে বা করছে, এগুলো আগে করছে, সেগুলো আর সময় আমরা ছিলাম না। হ্যাঁ, এটা সরাসরি সীমা থেকে তারা মানে যে টেক্সট বুক সেটা নিয়ে নিছে। এখন সীমা টেক্সট বুক গুলো তো আসলে তাদের কান্ট্রি বেসিসে তারা করছে, এই অনুযায়ী আসলে আমাদের এখানে এটা করা আমিও আপনার সাথে এগ্রি করি। কিন্তু সেটার জন্য যদি সময় হয়, আমি সেই প্রস্তাব আমি করছি যে আপনার নতুন করে যদি করে আমাকে যেন এই সুযোগটা দেয় যে ইথিক্সের জিনিসগুলো আমি যেন একটু সেট আপ দিতে পারি। তো সেটা সময়ের ব্যাপার, সেগুলো এখন বলে লাভ নেই। ঠিক আছে, এখন যেভাবে আছে সেভাবে আমাদের করতে হবে। আপনি শুধু এই সাবজেক্ট না, আপনি ম্যাক্সিমাম সাবজেক্টই দেখবেন অনেক এলাবোরেট সাবজেক্ট, এবং এটার জন্য আইসিএমএবি আপনি অনেক পড়ছেন। আপনি যেমন এখন আমি যদি বলি, তারপরে এখন কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজ আইসি এতটুকু আপনার হচ্ছে ওয়েটেজ দেওয়া আছে, কোন কোন চ্যাপ্টারে কত ওয়েটেজ, ওই অনুযায়ী কোশ্চেনটা করা হয়। এমন সময় ছিল হুট করে দেখা গেছে যে আপনি কোম্পানি এক থেকে সব কোশ্চেন তুলে দিচ্ছে, আপনি সব পড়ছেন কিন্তু কোম্পানি একটা ভালো করে পড়েন নাই, আপনি লস খেয়ে ফেলছেন। আবার একজনে কিন্তু কোম্পানি এক পড়ছে, সে ভালো রেজাল্ট করে ফেলছে। এখন কিন্তু এই সিচুয়েশনটা অন্তত নাই। আস্তে আস্তে হয়তো এগুলা ডে বাই ডে আরো ডেভেলপ হবে। ঠিক আছে, এগুলা মানে ভুল থেকেই শিক্ষা নেই। স্যার, হ্যাঁ, কোড অফ ইথিক্স এর সাথে আর একটা টপিকস এর নাম বললেন, ওইটা একটু আরেকবার বলবেন? কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন। কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স। হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে ইস্যু করছে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, যেটা হচ্ছে ওই যে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কি হবে। একটা সুবিধা আছে স্যার দেখলাম, সেটা হচ্ছে স্যার আমি হচ্ছে কোশ্চেনগুলোর অ্যানসার ছোট ছোট, খুব বড় না। হ্যাঁ স্যার এই ইয়াতে আমাদের এই পরীক্ষার স্যার বিগত বছরের কোশ্চেনগুলো দেখলাম স্যার, এগুলোর অ্যানসার খুব বড় না, ছোট ছোট অ্যানসার। ছোট ছোট আনসার, হ্যাঁ, আপনি ছোট ছোট আনসার করি তো আপনি শেষ করতে পারবেন না। আপনার কোশ্চেন তো 3 ঘন্টায়, 3 ঘন্টায় আপনি যখন একটাতে 10 নম্বরের জন্য আমরা 3টা কোশ্চেন থাকে, প্রায় 2-3টা কোশ্চেন থাকে। 3টা কোশ্চেন দিয়ে আপনি 10 3 10 30টা কোশ্চেন আনসার করেন থিওরিটিক্যালি। আপনি শুরু করতে শেষ করতেই আপনার মনে করেন যে এটা ভুল চলে যায়। ওই তো স্যার শুধু কি পয়েন্ট গুলো লিখে একটু আলোচনা করতে হবে, চেষ্টা করবেন সেটাই আর কি। আমি এইগুলা নিয়ে আমি অবশ্য আগে দিচ্ছি, সেগুলো রিপিট করবো না, আমরা পড়াশোনা চলে যাবো। কারণ এগুলো আমি বলছি কিভাবে আপনি কোশ্চেন আনসার করবেন। স্যার আপনি তো প্রায় শেষ করে দিয়েছেন স্যার, বাকি এখন আমাদের কাজ বাকি রয়েছে। হ্যাঁ, আমি সেটা, এটা তো আরো মজার বিষয়। আপনারা যারা আমার ক্লাস প্রথমে ছিলেন, আমি কিন্তু প্রথম ক্লাসেই সব শেষ করে দিই। কিন্তু আসলে একটু মানে হাস্যকর বা ইয়েতে, আমি কিন্তু প্রথম ক্লাসে আমি আমার টোটাল টপিকস কি কি আছে, এই টপিকস গুলো আছে ওখানে আছে। যারা আপনার প্রথম ক্লাস করছে স্যার, তারা জানেন, মানে প্রথম থেকে আসলে বুঝতে পারছি যে প্রথম থেকে অ্যাক্টিভ আমরা তো করি নাই, আমরা তো পিছিয়ে গেলাম। স্যার একটা বিষয় হয়েছে স্যার, আপনি সবগুলো চ্যাপ্টার পড়ায় যাওয়ার কারণে এখন স্যার আমি বলতে পারবো সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে, কিন্তু কি বিষয় এটা এলিভেট বলতে পারবো, একটু পড়তে হবে। হ্যাঁ, কিন্তু টপিকগুলো বলে যেতে পারবো স্যার। কারণ আপনি অনেক কোশ্চেনই আছে, অনেক জিনিস আছে আপনি জানেন আমি জানি না, অর্থাৎ অথবা আপনি মুখস্থ করে বলতে পারবেন 9টা, কিন্তু আমি তো জানি না। কারণ আমি তো আসলে ওইভাবে এই যে আপনি যে বললেন এতগুলা আইন, আমি তো আসলে আমি নিজেও ওই এতগুলা আইন আমি জানি। আমি হ্যাঁ, তারা কি করবো স্যার? যারা ফার্স্ট ক্লাসটা করি নাই তারা কি করবো স্যার? ক্লাস বলতে ফার্স্ট ক্লাসে এরকম না যে ফার্স্ট ক্লাসে সব শেষ। অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমি বলছি, আমি ফার্স্ট ক্লাসে আমার ক্লাসের সিস্টেম হচ্ছে ফার্স্ট ক্লাসে আমি কি কি পড়াবো পুরো টোটাল টপিকসটা দিয়ে দিবেন। এটা হলো ফার্স্ট ক্লাস। একটা বিষয় স্যার, একটা প্রশ্ন ছিল স্যার, একটু স্যার একটা রিলেটেড প্রশ্ন স্যার, একটু ওই সব সাম আপ করে দিয়েন স্যার একটু। সেটা চেষ্টা করব। আসলে স্যারের ফার্স্ট ক্লাসে বোঝা গেছে যে আমরা আসলে প্রথম থেকে যদি সিরিয়াসটা হই তাহলে এই সাবজেক্ট আমরা কভার করতে পারবো এবং শেষ করতে পারবো টপিক। এবং পরীক্ষাও তাই, পরীক্ষা যদি আপনি সবগুলোর আনসার না করে আসেন, আপনি পাস করাটা একটু কঠিন। এটা প্রথম ক্লাসেও স্যার বলছে। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। 100 মার্কের অ্যানসারই করে বললেন যে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট, এরকম যে প্রশ্ন আসে, হ্যাঁ, তাহলে তো 3 ধরনের আছে, এমপ্লয়ি কর্তৃক, হ্যাঁ, মানে এমপ্লয়ার। প্রথম টার্মিনেশন ও ইমপ্লয়মেন্টের ক্ষেত্রে প্রথম যখন আসবে তখন আপনি টার্মিনেশন ইমপ্লয়মেন্ট কি বলবেন, তারপর টার্মিনেশন ইমপ্লয়মেন্ট কিভাবে হতে পারে,
হ্যাঁ, এটা পন্থা হচ্ছে একটা এমপ্লয়ারের সাইড থেকে একটা এমপ্লয়ি রিজিগনেশন দিতে পারে, কন্ট্রাক্ট শেষ হয়ে যেতে পারে, আপনার যে স্পেসিফিকটা পিরিয়ডের জন্য ইয়ে করছেন সেই পিরিয়ড শেষ হয়ে যেতে পারে, এই চারটা। দেন আপনি বলবেন যে আপনার এমপ্লয়ার কোন ওয়েতে টার্মিনেশন করতে পারে। ঠিক আছে, আপনার কোশ্চেনটা হয়তো বা এরকম আসতে পারে, কোশ্চেনটা স্পেসিফিকও আসতে পারে যে এমপ্লয়ারের সাইড থেকে আপনার টার্মিনেশনের পয়েন্টগুলো কি কি বা কোন আমরা স্যার ওই তিনটা দিয়ে দেব, যে একটা হচ্ছে যদি স্পেসিফিক আসে এমপ্লয়ারের দিক থেকে তখন 3টা পয়েন্ট। আপনি যখন বলেন টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট আসে তখন আপনার এই 4টা দিয়ে তারপরে 4টার পরে 4টার একটা মেইন হচ্ছে আবার 3টা পয়েন্ট। 4টা না স্যার, 3টা। 4টা কোথায়? 3টা না স্যার? 4টা বলতে একটা হচ্ছে ডিসচার্জ, ডিসমিসাল। না ওটা তো হচ্ছে 3টা তো হচ্ছে আপনার এমপ্লয়ার সাইড থেকে। হ্যাঁ, এমপ্লয়ারই বলতেছিলাম আমি স্যার। হ্যাঁ এমপ্লয়ার। এরপরে যে ওই যে আপনার এমপ্লয় মানে 27 ছিল যে এমপ্লয়ি কর্তৃক আর এমপ্লয়ি রেজিগনেশন দিতে পারে, এমপ্লয়ি রেজিগনেশন দিতে পারে। হ্যাঁ, আপনার যে কন্ট্রাক্ট পিরিয়ড বলছেন সে কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হয়ে গেছে, যে স্পেসিফিক জব ছিল জবটা শেষ হয়ে গেছে, এই 4টা এটা হতে পারে। আবার একটার ভিতরে এমপ্লয়ারের ভিতরে আবার আছে 3টা। ক্লিয়ার? হ্যাঁ স্যার একটা জানার ছিল, আমরা কেস স্টাডি গুলো কোন বই ফলো করব বা কি ফলো করলে ভালো হবে? কেস স্টাডির কোনো বই ফলো করলে হবে না। আমি বলছি যে কেস স্টাডির জন্য আপনার এই যে আইনগুলো বলতেছি এই আইনগুলো পড়তে হবে। যেমন আপনাকে রিট্রেন্সমেন্ট পড়াইছি, রিট্রেন্সমেন্টের ক্ষেত্রে আমি বলছি প্রভিশনটা কি। এখন আপনার কেস আসছে যে ওই কোম্পানিতে এরকম 500 লোক ছাঁটাই করছে, ছাঁটাই করার পরে সেম 6 মাস পরে সে প্রচুর অর্ডার পাইলো। সে অর্ডার পাওয়ার পরে সে কি করলো, সে মানে এখন নতুন যে পুরাতন যে রিটেন্স করছে তাদের কাছ থেকে লোক নেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হলো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার লিগ্যাল ওপিনিয়ন কি? এরকম কোশ্চেন। আর কেস স্টাডির স্যার যুক্তি এক একজনের এক এক রকম হইতে পারে স্যার। এক না বুঝিনি, আবার বলেন। কেস স্টাডি করার ক্ষেত্রে স্যার রিজন অ্যাড করার ক্ষেত্রে এক একজনের এক এক রকম রিজন থাকে। সেটাই তো হবে, সেটা কারণ সবার তো এটা কমন না, এক একজনের পারসেপশন এক এক রকম। আর আপনি সব পয়েন্ট আপনি যা এক একজন এক এক পয়েন্ট জানবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আপনার টু দ্য পয়েন্ট যখন আপনার যিনি ইভালুয়েটর ওনার যদি মনমত হয় তাহলে আপনি ভালো নম্বর পাবেন, আর ওনাকে যদি খুশি না করতে পারেন তাহলে ভালো নম্বর পাবেন না। সঠিক স্যার। এটা হলো ব্যাপার। স্যার এর কোনো পাস মার্ক আছে স্যার, যে এত পাইলে পাস? 50 পাস তো মার্কস তো একটা স্ট্যান্ডার্ড ধরেই অবশ্যই ধরবে, কিন্তু সেটা কত সেটা ডিসক্লোজ করা হয় না। স্যার শুনলাম 50% নাকি পাস নাম্বার? নরমালি থিওরিটিক্যালি ক্ষেত্রে 50 পাইলে পাস দিয়ে দেয়। এটা ইচ্ছা একবার একটা ধরে মনে হয়। হ্যাঁ না 50% পাস। এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। এরকম কি স্যার যে এতজনকে পাস করাবে এবার? না এরকম প্রফেশনাল কোর্স এরকমও ফিক্স না, এরকম ফিক্স না, এরকম ফিক্স না। হার্ড হলে একটু কম ধরে সম্ভবত। হ্যাঁ অনেক ক্ষেত্রে আপনি মনে করেন 50-তে আমরা বলছি যে পাস স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এখন কোশ্চেন এরকম হচ্ছে আপনি মনে করেন যে 5 জনও 50 পাচ্ছি না, 45 বা 47 এরকম হচ্ছে, সেক্ষেত্রে এটাকে একটু গ্রেস পিরিয়ড দিয়ে 3-4 নাম্বার গ্রেস দিয়ে দিতে পারে, এরকম আর কি। তো স্যার শুনলাম 33-এ পাস স্যার। দেখি এগুলো কত কথা শোনা যায়, শোনার আপনার দরকার নেই, আপনার কাছে আপনি আনসার করে আসা। সঠিক স্যার। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। আর কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে যে হ্যাঁ, বলেন। টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট বাই ওয়ার্কার্স, যে আমরা অনেকগুলো সাব সেকশন দেখেছি, মানে স্যার একটার সেকশন গুলো তো মনে রাখতে পারবো, বাট সাব সেকশন গুলো যদি আমরা ভুলে যাই তাহলে এক্সাম হলে কি করব? আপনি যতটুকু বলে মনে পারেন এতটুকু বলবেন। সাবসেকশনে যেমন টার্মিনেশন বাই ওয়ার্কারের ক্ষেত্রে আপনার এখানে যদি সে পার্মানেন্ট ওয়ার্কার হয় তাহলে একটা সেটার জন্য একটা সাবসেকশন আছে। তারপর সে যদি আপনার 1 বছর পূর্ণ করে তাহলে একটা সাবসেকশন আছে। সে যদি আপনার প্রবেশন পিরিয়ডে হয় তাহলে একটা সাবসেকশন আছে। এরকম অনেকগুলো সাবসেকশন, আপনি যতটা আসলে মনে রাখতে পারেন অতটাই দিবেন আর কি। স্যার এভাবে ভুলে গেলে তো ভুল দেওয়ার থেকে না দেওয়াটাই বেটার হয়। না দেওয়াটাই বেটার। আপনি ভুল দিবেন না, ইনফরমেশন ভুল দিবেন না। আনসার করতে পারেন নাই মানে যখন আপনি মনে করেন 2টা দিচ্ছেন 2টা দেন নাই, ধরে নেওয়া হবে আপনি সময়ের জন্য সংক্ষিপ্ত কারণে আপনি ওই মার্কস ডিস্ট্রিবিউশন উপর বেস করে আপনি কোশ্চেন আনসার করছেন। স্যার যখন সাবসেকশন না দিতে বলে তখন আন্ডার লেবার অ্যাক্ট এইভাবে দিয়ে দিলে হবে স্যার, মানে আইনটার নাম। হ্যাঁ স্যার আমার মনে হয় স্যার নাম্বার দিতে পারলেন না সেটা সমস্যা না। উনি যেটা তো কোশ্চেন করছে সেটা হচ্ছে যে আপনি 2 লাইন 4 লাইন দিতে পারছেন আর 4 লাইন পারেন না, সেই ক্ষেত্রে আপনি মানে তখন স্যার আইনটার নাম দিয়ে দিলে হবে যে আন্ডার লেবার অ্যাক্ট দেন, অসুবিধা নেই, কিন্তু ভুল দিবেন না সেটা। স্যার ভুল সেকশন উল্লেখ করার চেয়ে সেকশন না উল্লেখ করাটা ভালো না স্যার? অবশ্যই আপনি ভুল সেকশন তো উল্লেখ করবেনই না। ওকে, নেক্সট
আমরা আজকে প্রিভিয়াস এর কোশ্চেনও দেখবো, হ্যাঁ, একটু দেখে ওইগুলা দিয়ে করে আজকে শেষ করবো। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। Okay, last class we have finished re-employment and retention worker. Then we will discuss today first health and safety legislation. আসলে আমার এখানে মানে সংক্ষিপ্ত আকারে নেওয়া আছে, সবগুলোই সংক্ষিপ্ত আকারে, এই জন্য আমরা এখান থেকে ক্লিয়ারও হয় না, তারপর আমরা এগুলো দেখি কতটুকু ক্লিয়ার করতে পারি। Health and safety legislation. Employers have legal responsibilities under each health and safety regulation. ঠিক আছে, এমপ্লয়ার হ্যাভ লিগালিটি, আইনত তার দায়িত্ব এমপ্লয়ারের, এটা আমরা আগে বলছি এখনো বলতেছি যে এমপ্লয়ারের অবশ্যই তার আইনত দায়িত্ব, প্রথম দায়িত্ব হচ্ছে, ডিউটি হচ্ছে তার হেলথ এন্ড সেফটি রেগুলেশন তার করতে হবে, সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট দিতে হবে। Health and safety responsibilities for employers are set out in a number of regulations. এটা বিভিন্ন রেগুলেশনের মাধ্যমে সেট হয়। There are general duties and responsibilities detailed in the main health and safety regulation. Then there are more specific duties in regulation that only apply to certain hazards and situations. Employers have health and safety responsibilities under common law. ঠিক আছে, কমন ল, এটা আপনার উল্লেখ করা থাকলেও হবে না থাকলেও হবে, এটা কমন ল। এমপ্লয়ারের যে হেলথ এন্ড সেফটি রেসপন্সিবিলিটি সেটা কমন ল। উই ও ইচ আদার রিজনেবল কেয়ার, আমরা সবাই সবার প্রতি রিজনেবল কেয়ার হবো। অ্যান্ড ইফ উই ফেল টু ফুলফিল দ্যাট রিকোয়ারমেন্ট, আমরা যদি এটা ফুলফিল করতে ব্যর্থ হই এই জিনিসটা, তাহলে উই মে বি গিল্টি অফ নেগলিজেন্স। আমরা এগুলো আগে বলছি, গিল্টি অফ নেগলিজেন্স কি, নাইবারিং প্রিন্সিপালস কি, এগুলো আগে আমরা চ্যাপ্টার শেষ করছি, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা বলবো না। গিল্টি অফ নেগলিজেন্সের কারণে এটার জন্য আমরা দায়ী হব। ঠিক আছে, যদি আমরা কি করতে না পারি, রিজনেবল কেয়ার অর্থাৎ সেফটি মানে সেফটি হেলথ এন্ড সেফটি রেসপন্সিবিলিটি যদি আমরা পালন না করতে পারি। দেন বলছে রিজনেবল কেয়ার রেসপন্সিবিলিটিস ফর এমপ্লয়ার্স ইনক্লুড, এই রিজনেবল কেয়ার যেটা বলছি, সেই কেয়ার রেসপন্সিবিলিটি গুলাতে কি কি থাকে, হ্যাঁ, কি কি থাকবে, যে কাজের যে এনভায়রনমেন্ট থাকবে সেখানে প্রিভেন্টিং ডেট, সেখানে যেন এই কাজ করতে গিয়ে কেউ যেন মারা যাওয়ার ঝুঁকি না থাকে। প্রিভেন্টিং ইনজুরি, কোনো ইনজুরি হওয়ার যেন সম্ভাবনা না থাকে, ইনজুরিটা প্রিভেন্ট করতে হবে। প্রিভেন্টিং ডিজিজ অ্যান্ড ইল হেলথ, হ্যাঁ, খারাপ স্বাস্থ্য এবং অন্য কোনো রোগ জীবাণু হতে পারে, এরকম এগুলো প্রিভেন্টিভ করতে হবে। প্রোভাইডিং এ সেফ প্লেস অফ ওয়ার্ক, তাকে একটা ভালো একটা প্লেস দিতে হবে। এনশিওরিং সেফ অ্যাক্সেস অ্যান্ড এগ্রেস, providing safe system of work, providing and maintaining safe plant and equipment, ensuring the health, safety and welfare of employees and others who may be affected by the worker. এই হলো আমার রিজনেবল কেয়ার রেসপন্সিবিলিটি অর এমপ্লয়ারের বলতে কি বোঝাচ্ছে এই জিনিসগুলা থাকতে হবে। হেলথ প্রিভেন্ট করতে হবে, ডেথ প্রিভেন্ট করতে হবে, ইনজুরি, ডিজিজ, সেফ ওয়ার্ক প্লেস দিতে হবে, এনশিওর করতে হবে সেফ অ্যাক্সেস অ্যান্ড এগ্রেস and safe system of work, the safe plant and equipment, health, safety and welfare of employees. এই জিনিসগুলা যদি এমপ্লয়ার না করতে পারে, তাকে ধরে নেওয়া হবে তার রিজনেবল কেয়ার রেসপন্সিবিলিটি পালন করতে পারে নাই। এখন বলা হচ্ছে যদি এই যে এগুলা না করলে, আপনার এমপ্লয়ার যদি এমপ্লয়িকে যদি কোনো কারণবশত তাকে ঠকায়, তাকে যদি আইন তার যে দায়িত্ব সে দায়িত্বগুলো পালন না করতে পারে, তার জন্য যদি কোনো ক্ষতি হয়, ড্যামেজ হয়, এবং তার যে পার্সোনাল লাইফের যদি কোনো ক্ষতি হয়, তাহলে সে কি করবে, সিভিল লাইবিলিটি। এখন সেগুলা সিভিল কোর্টের মাধ্যমে এগুলা সমাধান হয়, এগুলো হবে সিভিল কোর্টের মাধ্যমে। এখানে এই জন্য একটা প্রভিশন আছে, সিভিল লাইবিলিটি ফর অকুপেশনাল ইনজুরি, যদি ইনজুরি হয় সেটা সিভিল লাইবিলিটি। In addition to any criminal liability for safety breaches, the employer must initially pay statutory sick pay to workers absent through injury caused by a breach. Later, he or she may be obliged to pay compensation from following a common law claim for breach of an implied terms in the contract of employment.
কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্টের এগুলা ইমপ্লয়েড টার্মস, যে তাকে সেফটি দিবে, তাকে যে সেদিন ইনজুরি না হয়, তাহলে এই ইমপ্লয়েড টার্মসকে ভঙ্গ করার দরুন তার বিরুদ্ধে কি হবে, তাদেরকে কমন লর মাধ্যমে তাকে ক্লেম করা হবে, তাই সে যেন কম্পেনসেশন দেয়। ক্লেমস ক্যান অলসো বি ফর দ্য টর্টস অফ নেগলিজেন্স অর ব্রিচ অফ স্ট্যাটিউটরি ডিউটি। এবং ক্লেমস গুলো ওই যে টর্ট অফ নেগলিজেন্সের যেটা একটা দিয়ে আছে, আইন আছে, এই টর্ট অফ নেগলিজেন্সের জন্য তার ক্লেম করা যেতে পারে, অথবা তার যে স্ট্যাটিউটরি যে ডিউটি আছে সেটা ব্রিচ করছে সেই জন্য তাকে দায়ী করা যেতে পারে, তার কাছ থেকে মামলা করে তার কাছ থেকে আপনার পেনাল্টি নেওয়া যেতে পারে। The possibility of recourse to civil action in respect of the consequence of occupational accident and disease is far from general. সিভিল লাইবিলিটি আমরা ওখানে আবার বলতেছি, সিভিল লাইবিলিটি অকুপেশনাল ইনজুরি আগেরটা থেকে আমরা আসতেছি ক্লেমস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট। একটু আগে বলছি আমরা এখানে ক্লেমস ফর টর্ট অফ নেগলিজেন্স অর ব্রিচ অফ স্ট্যাটিউটরি ডিউটি। এখানে ক্লেমস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট অর নেগলিজেন্স আর বেসড অন দ্য প্রিন্সিপালস আউটলাইন্ড আর্লিয়ার। It is well established that an employer owes a duty of care to his employees in three respects. এই তিনটার ক্ষেত্রে কি করা হবে, যে এমপ্লয়ার কাছে তার ডিউটি অফ কেয়ার যেটা বলে সেইটার জন্য এমপ্লয়ি যে তার ক্ষতি হচ্ছে সেটা চাইতে পারে। উইথ রিগার্ড টু দ্য আদার স্টাফ, হি মাস্ট টেক কেয়ার উইথ দেয়ার সিলেকশন, give proper instruction and training, and dismiss those who behave here is dangerous. He must be careful in providing and maintaining the materials, machinery, and other equipment provided. This is the duty to combine staff and equipment into a reasonable safe system of working. বলা হচ্ছে যে claims for breach of contract or negligence are based on the principle outlined earlier. আমরা যেটা আগে বলছি, it is well established that an employer owes a duty of care to his employee. মানে এমপ্লয়ারও মানে ডিউটি অফ কেয়ার, এমপ্লয়ি ডিউটি অফ কেয়ার করে নাই, সেই ক্ষেত্রে সেটা সে ক্লেম মানে বলতে পারে এই সেকশনে যদি হয়, উইথ রিগার্ড টু আদার স্টাফ হি মাস্ট টেক কেয়ার উইথ দেয়ার সিলেকশন, গিভ প্রপার ইনস্ট্রাকশন এন্ড ট্রেনিং, ডিসমিস দোজ হু বিহেভিয়ার ইজ ডেঞ্জারাস। মানে বলা হচ্ছে এমপ্লয়ীদেরকে প্রপার ট্রেনিং দিবে, ইনস্ট্রাকশন দিবে কিভাবে কাজ করতে হবে, এইগুলা যদি সে করে থাকে তাহলে সে হয়তো বা তার ডিউটি কেয়ার থেকে মানে পালন করছে এই মর্মে এমপ্লয়িকে থেকে সে মুক্তি হতে পারে। He must be careful in providing, maintaining all the materials, machinery, and other equipment provided. There is the duty of combining staff and equipment into a reasonable safe system of working. নেক্সট হচ্ছে এখানে সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন। আরো যেটা হয় যে আপনার মেইন হচ্ছে এগুলা তো দিবেই, তারপর সোশ্যাল সিকিউরিটি একটা কথা আছে, সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন দিতে হবে। মোর ইমিডিয়েট কম্পেনসেশন ফর এন ইনজুর্ড এমপ্লয়ি মে বি অবটেইনড থ্রু দ্য সোশ্যাল সিকিউরিটি স্কিম। Social security compensation is a compensation made to qualified retired and disabled people and to their spouse, children, and survivors. In order to claim disablement benefit, an employee must prove that loss arose either personal injury caused by accident arising out of or in the course of employment or from a prescribed industrial disease. বলছে যে আপনার যে সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন পাইতে হলে যদি সে ক্লেম করতে হয় তাহলে সে মানে এই বেনিফিটটা পাবে তখনই যখন একটা এমপ্লয়ি সে প্রমাণ করতে পারে যে দ্যাট লস অ্যারোজ আইদার পার্সোনাল ইনজুরি caused by the accident arising out, এই থেকে কোনো অ্যাক্সিডেন্ট করছে তার জন্য সে ইনজুরি হয়েছে, or in the course of or employment or from a prescribed industrial disease, অথবা ইন্ডাস্ট্রিয়াল যে ডিজিজ ছিল সেখানে সেই কারণে সে এই সমস্যাটা তার ইনজুরিটা হয়েছে, এই তাহলে সে এই সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন আর ডিসেবলমেন্ট বেনিফিট পাবে, নতুবা পাবে না। মোর ইমিডিয়েট workers' compensation provides benefits to workers who are injured in the job or have a work-related illness. ঠিক আছে, ওয়ার্কার্স কম্পেনসেশন বেনিফিট ওয়ার্কারকে তখনই দেওয়া হবে হু আর ইনজুর্ড ইন দ্য অন দ্য জব। সে জবের যদি থাকাকালীন যদি সে ইনজুর্ড হয়, সে বাসায় ইনজুর্ড হয়েছে, বাসায় অসুবিধা মানে অসুস্থ হয়েছে, সেটা এই ক্ষেত্রে দিবে না। অ্যান্ড হ্যাভ এ ওয়ার্ক রিলেটেড ইলনেস, অথবা সে কাজের রিলেটেড করতে গিয়ে, যেমন মনে করেন যে আপনার যদি কোনো কাজ যদি কাজের ধরনটা এরকম হয়, তার ক্যান্সার হয়েছে,
সেই ক্যান্সারটা কি সে যে কাজের ধরন সে কাজ ওই রিলেটেড কাজ করতে করতে তার ক্যান্সারটা হলো, সেই ক্ষেত্রে সে কি করবে, ওয়ার্কার কম্পেনসেশন বেনিফিট সে পাবে। বেনিফিট ইনক্লুড মেডিকেল ট্রিটমেন্ট ফর ওয়ার্ক রিলেটেড কন্ডিশনস and cash payments that partially replace lost wages. Temporary total disability benefits are paid while the worker recuperates away from the work. If the condition has lasting consequences after the worker is permanent disability benefits may be paid. In the case of the fatality, the worker's dependents receive survival benefits. এই ছিল মোটামুটি আমাদের 3টা পয়েন্ট আমার স্লাইডে যেগুলো বাকি ছিল, আর মোটামুটি আমাদের সবগুলো করা আছে। আমরা এগুলো একটু আলোচনা করি, তারপর আমরা প্রশ্নে চলে যাব। এতটুকু আমরা যা পড়লাম তাতে কি আপনার কোনো প্রবলেম আছে? স্যার এখানে একটা ইয়া ছিল ওই যে হ্যাঁ বলেন। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ, একটা ইয়া ছিল যে আপনার ওই আমাদের যে 3টা এরিয়া আছে, 3টা এরিয়াতে ডিউটি কেয়ারের আপনার ইয়া হবে। তো এখানে ক্লেমস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট, নেগলিজেন্স বেসড অন দ্য প্রিন্সিপাল আউটলাইন আর্লিয়ার বলতে কি আপনার ওই যে প্রিভেন্টিং ডেথ, ইনজিউরস, ডিজিজ, এগুলো কি এটা সিভিল লাইবিলিটি, এটা ক্লেম, হ্যাঁ সিভিল লাইবিলিটি, হ্যাঁ claims can also be tort of negligence and breach of statutory duty. এটা না স্যার, এটা যে আপনার 3টা ইয়া ছিল না, 3টে, হ্যাঁ এই যে হ্যাঁ 3টা, হ্যাঁ ক্লেম ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট, claim for breach of contract or negligence are based on the principles outlined earlier. অর্থাৎ এটা কোনটা স্যার? ওই যে প্রিভেন্টিভ ডেথ, ইনজিউরস, এগুলো এগুলো আউটলাইন করছি, এই যে আগে যেগুলো বলছি, আচ্ছা এখানে যেগুলো বলছি, যে tort of negligence, breach of statutory duty, তারপর হচ্ছে যে আপনার যে সে যদি তার সেফটি ওয়ার্ক প্লেস দিতে না পারে, অথবা সে স্ট্যাচুরি সিক পে হয়ে গেছে, এইগুলো হচ্ছে আউটলাইন আর্লিয়ার। ঠিক আছে, এখন বলা হচ্ছে তারপর নিচে এই 3টা পয়েন্ট যদি এইগুলা সে মানে এমপ্লয়ার যদি বুঝাইতে সক্ষম হয় যে এই কাজগুলো সে করছে, সেই ক্ষেত্রে সে এমপ্লয়ার কি বলবে যে সে তার ডিউটি কেয়ার পালন করছে। ঠিক আছে, এই 3টা রেস্টে। আচ্ছা, নেক্সট কোনো কোশ্চেন আছে বলেন? মানে এটা কি সিভিল ল নাকি ক্রিমিনাল লতে পড়তেছে? আমরা বলছি যে এখানে ক্রিমিনাল ল যদি করে থাকে, ক্রাইম করে থাকে, ক্রিমিনাল লতে যাবেই। আর এই সব ক্ষেত্রে সব ক্ষেত্রেগুলো আপনার ইমপ্লয়েড ডিউটি থাকে, সেই ক্ষেত্রে যে কাজগুলো হয় সবগুলোই আপনার যাবে সিভিল লতে। স্যার এখানে একটা ইয়া ছিল হেলথ অ্যান্ড সেফটি লেজিসলেশন, যেটা আপনি পড়ালেন স্যার, এটা কি ওই লেবার ল এর বইয়ে কিন্তু ওই হেলথ অ্যান্ড সেফটি নামে আলাদা চ্যাপ্টারই আছে? হ্যাঁ, ওখান থেকে নেওয়া না? ওখান থেকে নেওয়া। আমরা ওই ডিটেইলস ওখানে আলোচনা করব। ঠিক আছে, এখানে অনেক পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমরা আলোচনা করব। না আমি আপনার এইগুলো পড়লেই তো হচ্ছে স্যার, আমি সেটা ওখানে তো অনেক বিষয় জড়িত, অনেকটা এগুলা পড়লে বেশি কম হয়ে যায় আর কি। এমনি তো স্যার এত পড়া, এত রিস্ক নেওয়া যাবে না, রিস্ক হয়ে যাবে। এটা তো পুরো আর অনেক। বলেন। আর আরেকটা বিষয় স্যার, ওই যে আপনার আমরা যে 2টা ল পড়লাম এখানে, দ্য সেলস অফ গুডস অ্যাক্ট এবং কন্ট্রাক্ট অ্যাক্ট। তো এটা আপনি যে আউটলাইন করে দিয়েছেন আমাদের এই 2টাতে, কারণ এগুলো তো অনেক, তো এই আউটলাইন গুলো পড়লে কি স্যার মানে অনেকটা আশা করা যায়, কারণ এত তো পড়াচ্ছে মানে ভয় লাগতেছে। তার সাথে যদি আপনি যে আউটলাইন গুলো দিয়েছেন এগুলোর মধ্যে থেকে এগুলো চেষ্টা করেন, এগুলো পড়লে দেখেন হয় কিনা। কারণ হলো কি, আমি এখনো বলি, আগেও বলছি, আসলে কোশ্চেনটা এমন ভাবে ব্যাপার, কোশ্চেন এমন একজন বললো তার মন মতো সে কোশ্চেন করে ফেললো। আবার গতবার কিন্তু এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেনই আসেনি মনে হয়, আমি দেখলাম গত সালে ডিসেম্বরে। এই প্রবলেম মানে আপনার চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসেন, তাহলে নাম্বার তো অ্যালোকেট করে দিল, তো ওইটা দিয়ে দিল স্যার। ওইটা যে দেওয়ার কথা, সেটা নাম্বার কোশ্চেন করতেই হবে, করবে না কেন? হ্যাঁ, কিন্তু করে নাই তো, আমি তো দেখলাম সালের কোশ্চেনে। সালের কোশ্চেন দেখি না, দেখছি। হ্যাঁ ওখানে স্যার নেই, আসছে এখানে ওই ইয়া থেকে, হেলথ এন্ড সেফটি থেকে মনে আসছে আপনার ফোম বা আপনার স্টিয়ারের ক্ষেত্রে কি হবে,
হ্যাঁ আপনার কি কি যেন সিক লিভ এইগুলোর ব্যাপারে কিছু আছে। ডিসেম্বরে যেটাতে সেখানে মনে আসে নাই, 2019 আসছে জুনে আসছে। মেইন সমস্যা হচ্ছে যে এই জন্যই মানে আপনার হচ্ছে কি এখানে মেম্বার বিভিন্ন ভ্যারাইটিস টাইপের মেম্বার আছে, ঠিক আছে? আপনি এগুলো বললে হয়তো এগুলো আসলে এইভাবে খুব করে বলা না তাহলে আমাদের তো স্যার আপনি ক্লিয়ার করে দিলে সুবিধা হয়, কারণ আমরা ওই ওয়েট অনুযায়ী পড়তেছি, ঠিক আছে? ওয়েট অনুযায়ী পড়বেন, আমি সব সাবজেক্ট পড়তে হবে, চ্যাপ্টার সব পড়বেন। আচ্ছা স্যার, ওয়েট অনুযায়ী পড়বেন। এই এখন ওই সিস্টেম নাই, যেহেতু আপনাকে কোশ্চেন করার সময় আপনার ওই কোশ্চেনে আপনাকে যখন চিঠি দেয় তখন বলে দেয় যে এইভাবে ওইটি যে আপনি কোশ্চেন করবেন। এখন কেউ যদি ভুলে না করে আর এটা যদি মডারেটর যদি না দেখে থাকে তাহলে ভিন্ন কথা, এটা এক্সেপশনাল 1 বছর হয়েছে। কারণ আমাদের যেটা আপনার ইয়া দেওয়া হয়েছে ক্যারিয়ার ইয়া যেটা, সেখানেও তো ভাগ করে দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে। আর অন্য কোনো কোশ্চেন আছে বলেন? আমরা একটু কোশ্চেনে চলে যাচ্ছি তাহলে, ইয়ার প্রিভিয়াস এর কোশ্চেনে। স্যার একটা বিষয় জানার ছিল স্যার। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে স্যার এই যে আমরা যারা আপনার ক্লাস করতেছি, যদি আমরা এবার পরীক্ষা দিয়ে কভার করতে না পারি, সামনে তো আবার পরীক্ষা দিতে হবে, আমরা কি আবার ক্লাস করার সুযোগ পাবো না? তো ক্লাস করার সুযোগ বলতে আমি তো জানা মতে সারা বছরই নাকি ক্লাস করা যায়। আপনি যেমন আপনি এখন যেমন আপনি মেসেজ পান, মেইল পান, তখন আপনি মেইল পাবেন না, মেইলে আরেকজনের মেইলে দিয়ে আপনি ঢুকবেন। তখন কি স্যার মেইল পাবো? মেইল কয়বার মেসেজ কয়বার পাবো স্যার? তখন মেইল পাবেন না, একবারই। মেইল মেসেজ জীবনে একবারই পাবো স্যার? একবারই পাবেন আপনি, ক্লাসের জন্য আপনি একবারই, ঠিক আছে? ইন এডিশন বাকি আপনি হচ্ছে ইরেগুলার ভাবে আপনি যে কোনো সময় ক্লাস করতে পারেন, ঠিক আছে? দেখেন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি দেখি, মিস্টার চৌধুরী ওয়াজ এমপ্লয়েড অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য XYZ। আমার সাথে সাথে আপনারাও দেখতে পারেন, হ্যাঁ আপনি শুনেন দেখেন দুইটা করেন, তাহলে আপনার কাজ হবে, এই জন্য আমি বড় করে দিচ্ছি। Mr. Chaudhary was employed as managing director of XYZ Company Limited by his board of directors under a written contract. Subsequently, the contract was found to be void because the directors who constituted the board was found unqualified. Mr. Chaudhary worked as managing director for 3 months. The company refused to pay the remuneration to Mr. Chaudhary. এখানে মনে আরেকটা লাইন থাকতে পারে, এই ক্ষেত্রে তাহলে আপনার কি হবে, তার লিগ্যাল গ্রাউন্ডটা কি হবে? চৌধুরী সে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পাইছে, পরবর্তীতে আপনার দেখলো যে তার এই যে কন্ট্রাক্ট করলো সে কন্ট্রাক্টটা ভয়েড হয়ে গেল। কেন? তার কোয়ালিফাইড না, আনকোয়ালিফাইড। তাকে যে রিকোয়ারমেন্ট বলছিল সেই রিকোয়ারমেন্ট তার নাই। এই ক্ষেত্রে মিস্টার চৌধুরী এর আগে যখন ধরা পড়লো, এর আগে সে 3 মাস চাকরি করে ফেলছে। স্যার এখানে বেসিক্যালি মানে কোম্পানির সাথে হচ্ছে আলটিমেটলি মিস্টার চৌধুরী ডিল হয়েছে। এখন কোম্পানির যারা আছে তারা কি কোয়ালিফাইড নাকি আনকোয়ালিফাইড? হ্যালো, হ্যাঁ আমার বলেন, আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার নেটওয়ার্ক সমস্যা করতেছে। স্যার শুনতেছেন? আমি শুনতেছি কিন্তু কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ বলেন। স্যার আমি যেটা বলতেছিলাম, এখানে মিস্টার চৌধুরী এখানে কোম্পানির সাথে কন্ট্রাক্ট করছে, যেহেতু কন্ট্রাক্ট করছে কোম্পানি, এখন কোম্পানির ডিরেক্টররা কোয়ালিফাইড থেকে কোয়ালিফাইড না, এটা আসলে বিবেচ্য বিষয় না। এটা বলে নাই কোম্পানির ডিরেক্টররা আনকোয়ালিফাইড বলে নাই, যাকে যে এমডি নিয়োগ করছে সেই আনকোয়ালিফাইড। কোম্পানি রিমুনারেশন পাবে না স্যার? না পাওয়ার তো কারণ নাই, কারণ কোম্পানি রিমুনারেশন পাবে না কারণ সে এখানে ফ্রড করেছে। আচ্ছা আমি একটু বলি, কোয়ালিটি ফুলফিল করার কথা ছিল, সে কোয়ালিটি সে এখানে ফুলফিল করে নাই, সুতরাং সে এখানে এটা ফ্রডের আওতায় পড়ে। এগুলা সে কন্ট্রাক্ট অনুযায়ী সে ভয়েড কন্ট্রাক্ট, ঠিক আছে? জি স্যার, ভয়েড কন্ট্রাক্ট সে পাবে না। কিন্তু লেবার ল অনুযায়ী আপনি জানবেন যে আপনার লেবার ল সবসময় আপনি এমপ্লয়ীদের পক্ষে থাকবে। স্যার এখানে একটা বিষয়, এখানে হচ্ছে যেহেতু 3 মান্থ মানে কি 90 ডেজ হয়ে গেছে, সে কাজ করবে, সে কাজের রিমুনারেশন পাবে। 90 ডেজ হয়ে গেছে মানে সে অটোমেটিক্যালি কিন্তু কোনো সিটি দেওয়া না হলে এমপ্লয়ি হয়ে গেছে ওই কোম্পানির। না এমপ্লয়ি হোক মানে সে যখন ধরা পড়ছে তখন সে বাতিল। এটা ঠিক আছে, এটা আইনত বা কন্ট্রাক্ট অ্যাক্টে আপনি বাইল করতে পারবেন না, ওকে। কিন্তু যত দিনের কাজ করছে তত দিনের তা মাইনাসে পাবে। স্যার আমি একটা জিনিস বুঝি নাই স্যার, এখানে আলটিমেটলি মিস্টার চৌধুরী তো ম্যানেজিং ডিরেক্টর, কিন্তু আলটিমেটলি যেসব ডিরেক্টরটা ছিল তারা আলটিমেটলি আনকোয়ালিফাইড থাকার কারণে হচ্ছে নাকি
মিস্টার চৌধুরী আনকোয়ালিফাইড এই জিনিসটা স্যার বুঝতে পারি আনকোয়ালিফাইড হয়েছে, ফাউন্ড হয়েছে 3 মাস পরে। দেখেন আপনার হচ্ছে দেখেন দি কন্ট্রাক্ট ওয়াজ ফাউন্ড টু বি ভয়েড বিকজ দ্য ডিরেক্টরস হু কনস্টিটিউট দ্য বোর্ড, মানে বোর্ডে যে ডিরেক্টররা আছে তারা পাইছে ওয়াজ ফাউন্ড আনকোয়ালিফাইড, তারা পাইছে যে সে আনকোয়ালিফাইড, ঠিক আছে। এটা হচ্ছে এমডি আনকোয়ালিফাইড, এই জন্য এমডি কে বাতিল করে দিছি। এখন বাতিল করে দিয়েছে, যে এখন বাতিল করছে সে অলরেডি 3 মাস পার হয়ে গেছে, সে 3 মাসের স্যার এটাও কি হয় নাকি স্যার? ঠিক আছে, হয় হয় হ্যাঁ তাহলে স্যালারি হয় না, মানে আমার জানা মতে এরকম কেস আছে বুঝছেন। সে খুব টপ লেভেল এক্সিকিউটিভ আমি বলবো, ঠিক আছে। সে কি হলো আপনার রিক্রুটমেন্ট হলো, সে প্রতিষ্ঠানের রিক্রুটমেন্ট হওয়ার পরে আপনার 2 বছর পর সেটা ধরা পড়লো, এবং এর আগে সে অলরেডি সে আরো 3-4টা প্রতিষ্ঠানে চাকরি করে আসছে, তার পরবর্তী ধরা পড়লো মানে যে লাস্ট প্রতিষ্ঠানে তার সার্টিফিকেট ভুয়া। স্যার এই ক্ষেত্রে তো ভুয়া সার্টিফিকেট, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে, তো চাকরি থেকে চাকরিচ্যুত হয়ে যাবে। চাকরিচ্যুত তো হয়েছে, এখানে তো চাকরিচ্যুত হলো, কিন্তু কোশ্চেন হলো যে প্রিভিয়াস যে 3 মাস যে এতদিন কাজ করছে সেটা স্যালারি পাবে কিনা। স্যালারি পাবে স্যার, যেহেতু সে স্যালারি পাবে, কারণ সে যেহেতু চাকরি করছে। জি স্যার, যেহেতু কাজ করছে সেজন্য পাবে। এই জন্য লেবার ল, এই জন্য কি লেবার ল আপনার পক্ষে আপনাকে যেন ব্যাকআপ দিতে পারে, ঠিক আছে। লেবার ল অনুযায়ী সে পাবে। হ্যাঁ, লেভেল লয়ে যেটা বলা আছে যে আপনার 3 মাস থেকে পরের 3 মাস পর্যন্ত এক্সটেন্ড করা যায়। এখন 90 ডেজ হয়ে গেছে, কিন্তু এখানে আমার একটু যে 90 ডেজ যদি অটোমেটিক্যালি হয়ে যায় এবং তাকে যদি এই 90 ডেজের আগে সতর্ক না করা হয় যে আপনার পারফরম্যান্স স্যাটিসফ্যাক্টরি লেভেলে না, এটা পারফরম্যান্সের ফ্যাক্টর না, এখানে এটা তো আনকোয়ালিফাইড পারফরম্যান্স না। যদি বলা হয়ে থাকে আনকোয়ালিফাইড কেন, সে পারফর্ম করতে পারতেছে না বলেই তো আনকোয়ালিফাইড। না না, তার সার্টিফিকেটের জন্য সে তো মনে করে যে সার্টিফিকেটটা ভুয়া, ক্রাইটেরিয়া ফুলফিল করে নাই, এমডি হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া ছিল সেটা ফুলফিল করে নাই, অথবা সিএমএ ডিগ্রি লাগবে, সে সিএমএ ডিগ্রি নাই, সে নকল সিএমএ ডিগ্রি দিছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে এটা। নেক্সট আমরা কোশ্চেনে যাই। আমি বলে দিছি, যেটা বলছি ওইটা আপনারা ইয়ার করে অ্যানালাইসিস করবেন। রাইট শর্ট নোটস অন সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন, একটু আগে আমরা যেটা বলছি সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশনের শর্ট নোটসটি এটা উপরে লিখবেন। এক্সপ্লেইন দ্য ডিস্টিংশন বিটুইন ডিসমিসাল আর রংফুল ডিসমিসাল। হ্যাঁ, তারপর বলছে হোয়াট আর দ্য লিগ্যাল প্রসিডিউর। আগে একটু প্রশ্ন ছিল স্যার, ওই যে হ্যাঁ বলেন, সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন, এখানে তো যে আপনার ওয়ার্কসম্যান কম্পেনসেশন অ্যাক্ট 1932 এটা কি উল্লেখ করা দরকার আছে কিনা এখানে? আপনার করতে পারলে ভালো বলেন, আর না করতে পারলে আপনি যেটা বলেছেন এটা দিলেই তো হচ্ছে স্যার, সমস্যা হচ্ছে না। শর্ট নোটস বলছে তো, শর্ট নোটসে প্রথম আপনি সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন কি, তারপরে এখান থেকে 2-1টা কন্ডিশন কি, এগুলা দিবেন। এটাই আসলে একটা ডেফিনিশন একটা এক্সাম্পল দিবেন সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশনের, দিয়ে দিলেই তো হয়ে গেল। এটা আচ্ছা খুব বড় বেশি লিখতে পারবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তারপর আপনি যদি জানা থাকে আপনি অবশ্যই লিখবেন, সমস্যা কি। কারণ আপনার দেখেছেন অনেকেই আপনার বিজনেস লেভেলে আছেন, অপারেশন লেভেলে আছেন, অপারেশন লেভেল থেকে পড়তেছেন, আপনি বিজনেস লেভেলে লিখতে পারবেন। এটাও কিন্তু সুবিধা আছে অনেকে যারা 2 লেভেলে একসাথে পড়ে। আচ্ছা, এক্সপ্লেইন দ্য ডিস্টিংশন বিটুইন ডিসমিসাল এন্ড রংফুল ডিসমিসাল, এগুলো আমরা আলোচনা করছি। এটা পড়া যাবে স্যার, হ্যাঁ জেনারেল এটা। হোয়াট আর দ্য লিগ্যাল প্রসিডিউর রিলেটিং টু রিট্রেন্সমেন্ট ওয়ার্কার। আমরা এই কোশ্চেনগুলো দেখতেছি, মানে এই কোশ্চেনগুলো পরীক্ষা আসবে তা না, আমরা আমাদের কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য যে আমরা যেগুলা আলোচনা করতেছি এগুলা এর ভিতরে ছিল কিনা, ঠিক আছে। হোয়াট আর দ্য লিগ্যাল প্রসিডিউর রিলেটিং টু রিট্রেন্সমেন্ট অফ ওয়ার্কার। রিট্রেন্সমেন্ট অফ ওয়ার্কারের ক্ষেত্রে লিগ্যাল প্রসিডিউরটা কি, এগুলো আমরা রিট্রেন্সমেন্ট অফ ওয়ার্কার যে সেকশন, ওই সেকশনগুলো আমরা এখানে লিখব। হ্যাঁ, 20 সেকশনে এক্সপ্লেইন হাউ দ্য কন্টেন্টস অফ কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট আর এস্টাবলিশড। কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এস্টাবলিশড হয় কখন, কিভাবে হয়, ঠিক আছে। এগুলো আমরা প্রথম দিকে আমরা যেটা বলছি সেগুলা। এই প্রশ্নগুলোর উত্তর কোনটা আছে এগুলো? এটা যেহেতু কন্টেন্টগুলো কি কি থাকে, প্রথম যে আমরা বললাম যে এমপ্লয়মেন্টের কন্ট্রাক্ট কখন হবে, যখন একটা অফার দিবে এমপ্লয়ার যখন অফার দিবে, এমপ্লয়ি যখন অ্যাকসেপ্ট করবে, এবং সেখানে কি কি থাকবে, ওয়াইজেস কি হবে, তার স্যালারি কি হবে, তারপর আছে তার বললাম রেসপন্সিবিলিটি না আরো কিছু আছিল, তার ডিউটি কি হবে, এই জিনিসগুলো যখন আপনি থাকবে সেগুলো নিয়ে তখন হচ্ছে কি এই কন্ট্রাক্টগুলো যখন সে অ্যাকসেপ্ট করে নিবে তখন তাকে এটা আপনার এই কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্টটা দেন ইট শুড বি এস্টাবলিশড। কিভাবে এস্টাবলিশড হয় এই বলা হচ্ছে।
কিভাবে বলতে এখানে আপনি মেইন হচ্ছে সে একটা মানে অফার দিবে এমপ্লয়ার, আর এমপ্লয়ি কি করবে, অথবা আপনার কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্টের আমি একটা প্রথম ডেফিনিশনটাই ছিল যেটা হচ্ছে যে এমপ্লয়ি স্কিল এবং কি করে টাইমটা সেটা সাপ্লাই করে এমপ্লয়ারকে, ঠিক আছে, সেই তাহলে কন্ট্রাক্ট এমপ্লয়মেন্ট বলবেন। দেন আপনি বলবেন এটা কন্টেন্ট গুলা কি কি হয়, তারপরে বলবেন যে আপনি কিভাবে হয়, সে অফার দেয়, তারপরে সেটা যদি অ্যাকসেপ্ট করে নেই দেন ইটস এস্টাবলিশ কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট। ক্লিয়ার? জি স্যার। Explain how employers and employees are affected by health and safety legislation. Health and safety legislation যে পয়েন্টটা সেটা আমরা দেখব এখানে। Right short notes on civil liability of or occupational injury. Civil liability of occupational injury. তারপরে এখানে একটা দেখেন, এখানে একটা দিছে, কেস স্টাডি দিছে। You are the senior finance manager of XYZ Garments Limited. Your company retains, এই যে retains এর কেস স্টাডি এখানে, হ্যাঁ। 20 workers for swing department, 20 জন ওয়ার্কার swing department থেকে রিটেন্স করা হলো, as there is insufficient work order, তারপর insufficient work order না, এটা এবছর কিন্তু আপনাদের এরকম কেস স্টাডি আসার সম্ভাবনা খুব বেশি, যেহেতু আপনার কোভিড-19 করোনা, যেহেতু করোনা, হ্যাঁ ঠিক আছে। দি কোম্পানি ওয়াজ মেকিং লস, কোম্পানি কি করছে, লসে যাচ্ছে। নাও আফটার 6 মান্থ, 6 মাস পরে দি বিজনেস এনভায়রনমেন্ট হ্যাজ চেঞ্জ, বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেল, দেয়ার ইজ এনাফ ওয়ার্ক অর্ডার টু প্রফিটেবলি run the company. The board has decided to employ 50 new work for sewing department. Sewing department নতুন করে আরো 20-15 জন লোক নিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। And other 15 for different department, অন্য ডিপার্টমেন্টের জন্য 15 জন নিয়ে। Having been informed of the new appointment circular, the retained worker are there demanding for their reappointment. The board seeks your advice the board on legal ground. ঠিক আছে, লিখতে পারবেন? হ্যাঁ পারা যাবে স্যার। যারা মানে যাদেরকে তাদেরকে আগে ডাকবো আমরা সিটি, এবং যারা চাকরি বেশি দিন করেছে তাদের প্রথমে ডাকা হবে, এইভাবে নিয়ে হবে, এক্সপেরিয়েন্স উপর ভিত্তি করে তাদেরকে সিলেক্ট করবে। এখানে কিন্তু বলছে 15 জন হচ্ছে সুইং ডিপার্টমেন্টের জন্য, আর অন্য 15 জন হচ্ছে অন্য ডিপার্টমেন্টের জন্য। তাহলে রিটেনশন হবে কতজন? 15 জন। 20 জন হয়েছে, কিন্তু 15 জনের এখানে অগ্রাধিকার পাবে। অগ্রাধিকার না শুধু, মানে রিটেন্স কয়জন হবে? 15 জন। আপনি বেশি কিন্তু নিতে পারবেন না, না ঠিক আছে, কারণ সুইং ডিপার্টমেন্টের এক্সপেরিয়েন্সের থেকে 20 জন আপনি ইয়া করছেন। সুইং ডিপার্টমেন্টে যতজন অতজন পর্যন্ত আপনি নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না, ঠিক আছে। আর অন্য যদি ওখানে নিতে, ওখানে আবার ওই যে ক্রাইটেরিয়া যারা ইন জেনারেলের সাথে যদি সে আসতে পারে সেটা ভিন্ন বিষয়। ক্লিয়ার? আর কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। স্যার আগের প্রশ্ন একটু যাবেন স্যার। 5 জনের চাকরি চলে যাবে স্যার। 5 জন বাইতে দিতে হবে। চলেই গেছে, 20 জন তো অলরেডি চলেই গেছে, রিটেন্স হইছি স্যার। হওয়ার 6 মাস পরে আপনার ডাকবে, এখন কয়জন? 15 জনকে ডাকবে। জি স্যার। ঠিক আছে, অর্থাৎ 5 জন আর ডাক পাইলো না, 5 জন আর সুযোগ পাইলো না স্যার, পাইলো না। পরবর্তীতে আবার নিয়োগ হলে আবার পাবে, অসুবিধা নেই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার, এখানে কি বাধ্যবাধকতা আছে যে আমার ওইখানে 20 জনের মধ্যে থেকে 15 জনকে নিতে হবে? হ্যাঁ অবশ্যই বাধ্যবাধকতা, আইনে ওইটা আছে বাধ্যবাধকতা। এটাকে বলা হচ্ছে রিটেন্স, হ্যাঁ রিটেন্সমেন্টে বাধ্যবাধকতা আছে, রিএমপ্লয়মেন্ট অফ রিটেন্স। ওকে স্যার, আগের প্রশ্নটা একটু যাবেন স্যার, আগেরটা দেখালেন যেটা ওই যে হাউ employers affected health and safety legislation. আমরা ওই যে আপনার এটা দেখলাম মনে হয় শুধু আপনার এমপ্লয়ার মানে এমপ্লয়িরা এফেক্টেড হচ্ছে সেটা বলতেছে, এমপ্লয়ারের আছে না। তারপর দেখেন ওই যে 3টা গ্রাউন্ড যে বলছি সেটা এমপ্লয়ি সেখানে এফেক্টেড হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওই 3টা গ্রাউন্ড, এই 3টা গ্রাউন্ড যদি এমপ্লয়িকে প্রপার ট্রেনিং পাইলো, সে যদি তার ডিউটি আর সে পালন করলো না, তার দায়িত্ব যেভাবে তো মানে তার সার্ভিস দেওয়ার কথা সেভাবে না দিয়ে তার নেগলিজেন্সের জন্য হলো, সেক্ষেত্রে এমপ্লয়ি এফেক্টেড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ওকে হ্যাঁ। What are the prevailing rules of safety, health and safety at work? Health and safety কাজের ক্ষেত্রে health and safety এর ক্ষেত্রে কি রুলস আছে? What are the remedies to employee if not complied by employer? Employer যদি এটা কমপ্লাই না করে তাহলে এমপ্লয়ি কি রেমেডি পাবে? ওইখান থেকে এটা লিখবো। রাইট শর্ট নোটস unfair and wrongful dismissal of employee, independent contractor, distinguish between an employee and independent contractor.
ঠিক আছে, এগুলা নিয়ে কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই নাকি? না, ক্লিয়ার স্যার। এই ছিল মোটামুটি। আমি মানে গত বছরের কোশ্চেন আমি এখানে আনি নাই, আর আগের কোশ্চেন গুলা এটা 2000 আসে নাই স্যার, ডিসেম্বরে প্রশ্ন আসে না। আমি ডিসেম্বর কোশ্চেন এখানে আসে নাই। না, এমনিও আসেই নাই, প্রশ্নই আসে নাই। 2000 আসলো তো আমাদের কাছে তো আসবে, আমরা চাই আর কি। সেটা না, আমি এখানে তুলি নেই। না আমি স্যার, আমার কাছে কোশ্চেন আছে, আমি ওখানে 2000 ডিসেম্বরে 19-এর কোনো প্রশ্নই পাচ্ছি না। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে, হ্যাঁ এই চ্যাপ্টারে কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের কোশ্চেন এবং আমাদের স্লাইডের ইয়ে। তারপরে আমরা মেইনলি আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা মেইন আপনার আইনে চলে যাব। এইগুলা কিন্তু আসলে মানে আমার যেগুলা বুলেট গুলা আমি মানে পাওয়ার পয়েন্টে নিয়ে আসছি। বলেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কারণ আপনার যদি ফিজিক্যাল ক্লাসে তো কত গল্প করতেন, কত আলোচনা করতেন, তাই না? এখন তো আপনার ওই সুযোগটা পাচ্ছেন না, এই জন্য মাঝে মাঝে এই সুযোগ দেওয়া হয়। যে আরেকটা প্রবলেম আছে যে এখানে রেকর্ডিং হচ্ছে সবগুলা, বুঝছেন? ইংলিশ সমস্যা। আমরা এখানে প্রবলেম আছে স্যার। হ্যাঁ, রেকর্ড থেকে যাচ্ছে। হ্যাঁ, রেকর্ড থাকবে, সব রেকর্ড থাকবে। কেউ যদি আমরা যাই বলি না কেন, সব রেকর্ড থাকবে। এটা এখানে ফান করার সুযোগ নেই স্যার। তাহলে আমরা এখন শুরু করলাম যে বাংলাদেশ লেবার অ্যাক্টের আমরা সব আজকে শেষ করতে পারবো না, কালকে এটা আশা করি শেষ করব। আমরা একটু গুরুত্ব কতটুকু আগাইতে পারি দেখি। বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, এখানে পুরো মানে আপনার ইয়েগুলা দেওয়া আছে, সূচিগুলা যেটাকে আমরা বলি সেকশনগুলা বলা আছে। বিশাল মোটামুটি একটা 145 পেজের আইন। এই আইন বিশাল আইন, ঠিক আছে? এই আইনে নাই এমন কোনো কিছু নাই। এই আইন দিয়ে যদি বাস্তবায়ন করা হয় তাহলে ওয়ার্কার উইল বি 100% বেনিফিটেড, বাট দিস ইজ নট প্র্যাকটিক্যাল সিচুয়েশন ফর বাংলাদেশ। Though the law are applicable in Bangladesh, in certain cases and certain worker may may get remedy or the compensation basis on this act. But unfortunately, এখানে আপনারা দেখবেন এখানে মেইন কথা আছে যে ইউনিয়ন, এই যে ট্রেড ইউনিয়নের তারা যদি আপনি যথাযথভাবে কাজ করতো সেই ক্ষেত্রে তারা অনেক বেনিফিট হতো। ট্রেড ইউনিয়ন কি করে, তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম ভাবে তাদের নিজেদের পার্সোনাল বেনিফিটের জন্য তারা ফুল বেনিফিট গুলাকে বিসর্জন দিয়ে তারা তাদের কাজগুলা আদায় মানে বেনিফিট গুলো নিয়ে নেয়। এই জন্য আসলে এই আইনটা বাস্তবায়ন হয় না। ট্রেড ইউনিয়নের অনেক শক্তি, ঠিক আছে? ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়ন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে তাকে অনেক বেশি পাওয়ার দেওয়া আছে এখানে, কিন্তু সে ট্রেড ইউনিয়ন ইচ্ছা করলে সে অনেক কিছু করতে পারে। ও হচ্ছে না তা না, বিভিন্ন জায়গায় দেখবেন যে আমরা আজকে দেখি গার্মেন্টস, এখানে গার্মেন্টস সেক্টরে তারা ওয়ার্কারটা এখানে মাঠে, কালকে মাঠে, কিন্তু আসলে তারা মাঠে যে রয়েছে এটা তাদের শুধুমাত্র দেখবেন স্পেসিফিক গোষ্ঠী, কিছু গোষ্ঠী তারা যেখান থেকে মানে তাদের যে জিনিসটা আছে, তাদের যে পার্সোনাল ইন্টারেস্ট সেগুলা হাসিল করে নেয়। আলটিমেটলি তারা যে ওয়ার্কাররা যেই কারণে যে আন্দোলন করলো সেইটা কিন্তু তারা বাস্তবায়ন আমরা দেখতেছি না, যার জন্য তাদের ওয়ার্কাররা মানে নিচের লেভেলে যারা তারা সারা বছরই তাদের জীবন, মানবতার জীবন যাপন করে যাবে। এগুলো আসলে আমরা বলি, আমরা আসলে বলার জন্য আমরা বলি, কিন্তু এটা যারা মানে মালিক পক্ষ অথবা যারা আপনার এন্টারপ্রেনিওর, তারা যদি সত্যিকার অর্থে তারা যদি উপলব্ধি করতো যে তাদের পরিবহনের, বিশেষ করে আপনি দেখেন এই গার্মেন্টস এর ক্ষেত্রে বলেন বা আদার্স যে ফ্যাক্টরিগুলো বলেন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এই তাদের পরিশ্রমের বিনিময়ে সে আজকে গার্মেন্টস ফ্যাক্টরি আজকে মালিক হওয়ার সাথে সাথে আপনার 1-2 বছরের ভিতরে সেই গাড়ি কিনে সে বাড়ি করে, এগুলা টাকা কার টাকা দিয়ে সে করতেছে, সে কিন্তু একবারও সে চিন্তা করে না। হ্যাঁ, আনফরচুনেটলি আপনি আমার কাছে ব্যক্তিগতভাবে আমি খুবই মানে আপনার কষ্ট লাগে আমার কাছে, যেটা হচ্ছে যে কোভিড আসলো, কোভিড আসার 1 মাস 2 মাস যাইতে না যাইতেই তারা কি করলো, তাদের মানে ওয়ার্কারদের স্যালারি পর্যন্ত তারা দিতে পারে না। কি হচ্ছে, তাদের সব শেষ হয়ে গেছে। অথচ তার কই, তার যে গাড়ি ছিল, গাড়িতে একটা গাড়ি তো তার মানে চালানো বন্ধ হয় নাই, কিন্তু সরকারের কাছে সব কান্নাকাটি শুরু করে দিয়েছে।
বিভিন্ন জায়গায় স্যালারি দিচ্ছে না, তারা ইয়ে করতে, সরকার কি করলো, সরকার মানে আপনার এই প্রণোদনা ওই প্রণোদনা কত কিছু দিচ্ছে, এবং এইটা আলটিমেটলি এই প্রণোদনাগুলো টাকাগুলো কাজটা আছে দেশের থেকে আপনার কাছ থেকে যাচ্ছে। কিন্তু তারা যদি সত্যিকার হতে সরকার যে কারণে দিচ্ছে স্যালারিগুলো 3 মাসে 4 মাসের স্যালারি সরকার দিচ্ছে, হ্যাঁ, কিন্তু আর দেখবেন এখন দেখবেন দেওয়ার পরে কি হলো, কোনো মানে 1 মাস না যেতে যাইতেই তাদের সব গার্মেন্টস খুলতে হবে, তার সব অর্ডার চলে যাচ্ছে। তা ঠিক আছে, সব অর্ডার চলে যাচ্ছে, গার্মেন্টস খুলে দেন, কিন্তু খুলে দেওয়ার পরে আমাদের আলটিমেটলি এটার যে কর্তৃপক্ষটা তারা তো মানে স্যালারি দিয়ে দেওয়ার জন্য গভর্নমেন্টের কাছ থেকে ঠিকই নিবে। তাহলে এইগুলা হচ্ছে মানে তাদের মানে বাংলাদেশে আসলে তাদের যেটাকে বলা হয় সিন্ডিকেটে একটা হয়ে গেছে, সেই সিন্ডিকেট থেকে সরকার এবং আমরা যারা আছি আমরা আসলে পরিচালনা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, সেই জন্য আসলে এই একটা যদি মোটামুটি ভাবে যদি অ্যাপ্লাইকেবল হতো তাহলে ওয়ার্কাররা অনেক বেনিফিট। প্রথমে বলছে আমরা শর্ট টাইটেল দেওয়া আছে এখানে, দেন আমাদের আসবে ডেফিনিশন। এখানে দেখেন অন্য আইনের ক্ষেত্রে এইগুলা ছিল কম, কিন্তু এখানে দেখেন অনেকগুলা ফ্যাক্টর। প্রথমে শর্ট টাইটেল বলছে দি অ্যাক্ট মে বি কল্ড দ্য বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, ইট শ্যাল কাম ইনটু ফোর্স অ্যাট ওয়ান্স, saves the as otherwise specified elsewhere in this act, it extends to the whole of Bangladesh. Notwithstanding anything contained in the subsection 3, if the act shall also apply to এই একটা কোথায় কোথায় অ্যাপ্লাই হতে পারে, লেবার অ্যাক্ট কার কার জন্য প্রযোজ্য, এখানে এই কথাগুলো বলা আছে। এই লেবার অ্যাক্ট সবার জন্য প্রযোজ্য না, তবু প্রযোজ্য কার জন্য এখানে স্পেসিফিক্যালি বলে দিচ্ছে। অফিসার্স অফ আন্ডার দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের অফিসে অথবা গভর্নমেন্টের আওতাধীন যেসব অফিস আছে সেই অফিসগুলোতে ক্ষেত্রে এই লেবার অ্যাক্ট হবে। সিকিউরিটি প্রিন্টিং প্রেস, গভর্নমেন্টের একটা প্রেস আছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস, সে তাদের ক্ষেত্রে হবে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এস্টাবলিশমেন্ট ফর দ্য ট্রিটমেন্ট ইন অর কেয়ার অফ দ্য সিক, ইনফার্ম, এইজ, ডেস্টিটিউট, মেন্টালি ডিসেবল, orphan, abandoned child, ODU, distressed women who are not run for profit or gain, ঠিক আছে, ওটা হবে। shops or stalls, এই কথা বলা আছে। এডুকেশনাল, ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউশন, ফুড স্টলস, মেসেজ, প্রফিট অর নট মেনটেন্ড ফর প্রফিট অর গেইন। ইন রেসপেক্ট অফ দি চ্যাপ্টার এই সব কমার্শিয়াল এইগুলো অনেকগুলো কথাবার্তা বলা আছে। রেলওয়ে ডিপার্টমেন্ট, workers food, recruitment and terms and conditions of the service are governed by law rules made under the article number এনে আছে constitution, except the verbal chapter of the worker employed by the railway department, post, telegraph, telephone department, roads and highway department, public works service department, health and public health engineering department, Bangladesh government press, তারপর ওয়ার্কার এমপ্লয়েড এন্ড এস্টাবলিশড এইগুলা সিমেন, ওশান গোয়িং ভেসেল, এগ্রিকালচার ফার্ম, ডোমেস্টিক সার্ভেন্ট, রেস্টুরেন্ট রানার ওনার, অনেকগুলা মানে সেক্টর আছে যে সেক্টরের ক্ষেত্রে আমাদের এই একটা প্রযোজ্য হবে। এখানে শুধু আমরা বলছি যে গার্মেন্টস, আসলে গার্মেন্টস শুধু না, এখানে যতগুলো আছে নিচের লেভেলে ওয়ার্কার থাকবে সবার ক্ষেত্রেই মোটামুটি ভাবে এটা প্রযোজ্য। দেন আসতেছে ডেফিনিশন। আমরা ডেফিনিশনের পার্টটা ভালো করে পড়বো। আমি সবসময় বলি আসলে আপনি দেখবেন পড়াশোনার ক্ষেত্রে আপনার মেইন, আপনি যদি ডেফিনিশনটা পেয়ে ফেলেন, আপনি এটা রিলেটেড আপনি দুইটা উদাহরণ বের করতে পারবেন। আপনি একটা উদাহরণ দিলেন, আপনি অথবা যদি আপনার ডিফারেন্স আসে তাহলে এটা থেকে আরেকটা দুইটা যখন আপনি ডেফিনিশন জানেন অটোমেটিক্যালি আপনি ডিফারেন্স লিখতে পারবেন। ঠিক আছে, এই জন্য ডেফিনিশনটাকে আমি সবসময় গুরুত্ব বেশি দিই। আপনারা ডেফিনিশন গুলো পড়বেন। প্রতিটা অধ্যায়ের আইনেরই 2 নম্বর যে পয়েন্ট থাকে সেকশন 2, সেকশন 2 অনুযায়ী আপনার যে ডেফিনিশন গুলো থাকে সেগুলো আপনারা দেখবেন। যেমন রিটায়ারমেন্ট, এখানে সেকশনের ক্ষেত্রে যেটা হয় মানে ডেফিনিশনের ক্ষেত্রে এই সেকশন 2 তে যেগুলো থাকে সেগুলো শর্ট আকারে থাকে। এটাকে আবার হয়তো পরবর্তীতে এলাবোরেট করা হবে, কিন্তু শর্টটা যদি আপনি বুঝেন তাহলেও অনেকটাই আপনার কাজ হয়ে যায়। Retirement means normal termination of employment of worker on attaining certain age under section 28 of the Act. এই অ্যাক্টেরই 28 সেকশন আছে, ওই সেকশন অনুযায়ী যদি এজ কমপ্লিট হয় তাহলে তাকে রিটায়ারমেন্ট বলা হবে। Provided that retirement shall also include voluntary retirement from service on completion of 25 years of service in any establishment. যদি সে 25 বছর কোনো সার্ভিস দেয় এবং সেখান থেকে যদি ভলান্টারি সে রিটায়ারমেন্টে যায় তাহলে তাকে রিটায়ারমেন্টের সংজ্ঞায় ফেলানো হবে। তাহলে রিটায়ারমেন্ট বলতে কি বোঝায়? রিটায়ারমেন্ট বলতে রিটায়ারমেন্টের ডেফিনিশনটা এখানে দেওয়া আছে। যদি একটা নির্দিষ্ট এজ হয়ে যায়, যেমন আপনার যদি বর্তমানে কি 60 ইয়ার্স যদি হয়ে যায় তাহলে আপনার রিটায়ারমেন্টে যেতে হবে। তাহলে এই 60 বছর যদি আপনার বয়স হয়ে যায় তাহলে আপনি আপনার চাকরি বয়স যদি 25 বছর নাও হয় তাহলে আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন। আবার বলা আছে যদি আপনি 60 বছর হয় নাই কিন্তু আপনি 25 বছর সার্ভিস দিলেন
তাহলে আপনি ভলান্টারি রিটায়ারমেন্টে যেতে পারবেন। এই হচ্ছে রিটায়ারমেন্টের ডেফিনিশন। দেন পার্শিয়াল ডিসেবলমেন্ট কাকে বলা হয়? পার্শিয়াল ডিসেবলমেন্ট বলতে বোঝা যাচ্ছে যে আপনার টেম্পোরারি নেচার ডিসেবলমেন্ট হচ্ছে, হ্যাঁ, যেটার ক্ষেত্রে ডিসেবলমেন্ট মানে কি, আপনাকে আর্নিং ক্যাপাসিটি শেষ হয়ে গেল, ওর কাছে আর্নিং ক্যাপাসিটি নাই, সে কাজ করতে পারে না, সে মেন্টাল হতে পারে, ফিজিক্যালি হতে পারে, সেই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিসেবলমেন্ট। ঠিক আছে। দেন আমাদের ডেফিনিশন বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। হ্যাঁ, এটা 1 নম্বরের ক্ষেত্রে আবার 2 এর ডেফিনিশনের সেকশন 1 সাবসেকশন 1 I and 1 and 1A দুইটা দেওয়া আছে। হ্যাঁ, আবার 2 নম্বর ডেফিনিশনে বলা আছে ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে কি বোঝায়। আমরা বলি ম্যানুফ্যাকচারিং, তাহলে ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে কি বোঝানো? ফর মেকিং মেকিং, কোনো কিছু তৈরির জন্য যদি হয়ে থাকে, অল্টারিং মানে একটা পরিবর্তন করে একটা লাগানো হয়, রিপেয়ার করা হয়, অর্নামেন্টিং, পেইন্টিং, ওয়াশিং, ফিনিশিং, হ্যাঁ, প্যাকিং, otherwise treating any articles of the substance with a view to its use, sale, transport, delivery, display, disposal, or for pumping, oil, gas, water storage, and then for generating, transforming, transmitting power or gas. গ্যাস এবং পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে জেনারেটিং হতে পারে, ট্রান্সফর্মিং হতে পারে, ট্রান্সমিটিং হতে পারে। ঠিক আছে, তিনটেই কিন্তু আছে। আপনার পাওয়ার ও গ্যাসের ক্ষেত্রে যারা আপনি লেনে আছেন তারা বুঝতে পারেন, একটা হচ্ছে জেনারেটিং, তারা শুধুমাত্র গ্যাস মানে আপনার পাওয়ার, যেমন ইলেকট্রিসিটি যদি বলি তারা ইলেকট্রিসিটি জেনারেট করে, আরেকটা হচ্ছে ট্রান্সফর্ম করে, দেন হচ্ছে ট্রান্সমিটিং করে। ঠিক আছে, তিন জাতির কোম্পানি আমাদের দেশে আছে। ফর কনস্ট্রাক্টিং, রিকনস্ট্রাক্টিং, রিপেয়ারিং, রিফিটিং, ফিনিশিং, ব্রেকিং আপ অফ শিপস অফ ভেসেল এটসেট্রা, or the printing by letter space, lithography, photographer, computer, photocompose, এই সবগুলাকেই আপনার ম্যানুফ্যাকচারিং প্রসেসের ভিতরে সংজ্ঞাতে ফেলানো হয়। দেন আওয়ার্স অফ ওয়ার্ক বলতে কি বুঝাই? আমি আরো কিন্তু আছে, এখানে অফিসার আছে, আমি যেগুলো বললাম না, আমি একটু কালার করে দিলাম, এই কালারগুলো আপনারা মানে দেখলে হয়তো অনেকেই খাবার দিবে আশা করি। আওয়ার্স অফ ওয়ার্ক বলতে কি বুঝায়? আওয়ার্স অফ ওয়ার্ক বলতে আপনি যেই সময়টা আপনি কাজ করবেন সেটাকে আওয়ার্স অফ ওয়ার্কার বলা হয়। ওয়ার্কশপ মিনস এনি প্রিমাইজেস, এখানে দেখেন আওয়ার্স অফ ওয়ার্কে আবার বলা আছে আর এট দ্য ডিসপোজাল অফ দ্য এমপ্লয়ার এক্সক্লুডিং এনি ইন্টারভেল অ্যালাউড ফর রেস্ট এন্ড মিলস। ঠিক আছে, এই আপনার আওয়ার ওয়ার্কের ভিতরে কিন্তু আপনি রেস্ট এবং মিলস, খাওয়া দাওয়া যা আছে এগুলো কিন্তু করবেন, এইগুলোকে আওয়ার্স অফ ওয়ার্কের ভিতরেই করবেন। ওয়ার্কশপ বলতে কি বোঝায়? ওয়ার্কশপ মিনস এনি প্রিমাইজেস, ওয়ার্কশপ বলতে বলে অনেক প্রিমাইজেস যেখানে প্রিন্টিং অফ ফায়ারিং এনি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আর ক্যারিড ওয়ান। ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে কোনো কিছু যেখানে কাজ করা হয় সেটাকে ওয়ার্কশপ বলা হয়। ফ্যাক্টরি বলতে কি বোঝায়? ফ্যাক্টরির সংজ্ঞা এখানে দেওয়া আছে। অ্যাডাল্ট স্কিন, অ্যাডাল্ট স্কিন বলতে কি বোঝায়? এটা অনেকের ক্ষেত্রে এটা নতুন টার্মস হতে পারে। অ্যাডাল্ট স্কিন মিনস এ পারসন হু হ্যাজ কমপ্লিটেড হিজ 14th ইয়ার, যার 14 বছর কমপ্লিট হয়েছে তাকে বলা হচ্ছে অ্যাডাল্ট স্কিন, বাট হ্যাজ নট কমপ্লিটেড 18th এজ অফ ইয়ার অফ এজ, যার কিন্তু তার 18 বছর পূর্ণ হয় নাই, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে অ্যাডাল্ট স্কিন। গ্র্যাচুইটি বলতে কি বোঝায়? গ্র্যাচুইটি মিনস ওয়াজেস পেয়েবল অন টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট। গ্র্যাচুইটি বলতে আমরা বুঝি কি, তাকে যখন টার্মিনেশন করা হবে কোনো একটা এমপ্লয়মেন্টকে, হ্যাঁ, তার ইকুইভ্যালেন্ট তাকে দেওয়া হবে, হ্যাঁ, নট লেস দেন 30 ডেজ, সেই ইকুইভ্যালেন্টটা 30 দিনের কম হবে না। ওয়াজেস ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস ফর এনি পার্ট দেয়ার অফ ইন এক্সেস অফ 6 মান্থস, 6 মাসের বেশি যদি সে কাজ করে তাহলে তাকে এই 30 দিনের নিচে যেন দেওয়া না হয়, সেটাকে বলে গ্র্যাচুইটি। রিটেনশন বলতে কি বোঝায়? এই যে আমরা রিটেনশন যেটা পড়ে আছি, রিটেন টার্মিনেশন এমপ্লয়ার সার্ভিস অফ ওয়ার্কার নট এজ এ মেজার অফ পানিশমেন্ট বাট অন দ্য গ্রাউন্ড অফ রিডান্ডেন্সি, তাকে পানিশমেন্ট হিসাবে তাকে ছাড় করা হয় না, তাকে আমাদের যে রিডান্ডেন্সি হয়ে গেছে সেই গ্রাউন্ডে তাকে রিটায়ারমেন্টে টার্মিনেশন করা হয়, সেক্ষেত্রে তাকে বলা রিটেনশন। পাবলিক ইউটিলিটি সার্ভিস বলতে কি বোঝায়? হ্যাঁ, দ্য জেনারেশন, প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, এইগুলো যেগুলো এগুলো পাবলিক ইউটিলিটি সার্ভিস। গ্যাস, ওয়াটার, পাবলিক এনি সিস্টেম অফ পাবলিক কনজারভেশন, স্যানিটেশন, হসপিটাল, অ্যাম্বুলেন্স, ফায়ার ফাইটিং সার্ভিস, পোস্টাল, টেলিগ্রাফ, টেলিফোন, রেলওয়ে, এয়ারওয়ে, রোড, সিলভার ট্রান্সপোর্ট, পোর্টস, ওয়ার্ড সিকিউরিটি সার্ভিস, মেনটেন, অক্সিজেন, অ্যাক্সিডেন্ট এবং ব্যাংকিং, এই সবগুলোকে বলা হচ্ছে পাবলিক ইউটিলিটি সার্ভিস। এই চাকরিগুলা, এই জবগুলা যেগুলো, এগুলো হচ্ছে ইউটিলিটি, পাবলিক ইউটিলিটি সার্ভিস, পাবলিক থেকে সার্ভিস দেওয়ার জন্য এই জবগুলো তৈরি করা হয়। তারপর বলা হচ্ছে ট্রেড ইউনিয়ন বলতে কি বোঝায়? ট্রেড ইউনিয়ন, ঠিক আছে, ট্রেড ইউনিয়নটা দেখেন মিনস দ্য ট্রেড ইউনিয়ন অফ ওয়ার্কার্স অর এমপ্লয়েড ফর্মড এন্ড রেজিস্টার্ড আন্ডার দ্য চ্যাপ্টার আপনার 13 অফ দিস অ্যাক্ট এন্ড শ্যাল ইনক্লুড এ ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন। এই অ্যাক্টের 13 নম্বর চ্যাপ্টারে এটা দেওয়া আছে যে ট্রেড ইউনিয়ন বলতে কি এবং ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন।
ডিসচার্জ বলতে কি বোঝায়? ডিসচার্জ মিন্স দ্য টার্মিনেশন, আমরা এগুলো পড়ে আসছি অলরেডি, এই জন্য আমাদের জন্য এখন সহজ হচ্ছে। ডিসচার্জ মিন্স দ্য টার্মিনেশন সার্ভিস অফ ওয়ার্কার বাই দ্য এমপ্লয়ার ফর রিজনস অফ ফিজিক্যাল অর মেন্টাল ইনক্যাপাসিটি অ্যান্ড কন্টিনিউড ইল হেলথ অফ এ ওয়ার্কার। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে আমরা বলবো শিখবো হচ্ছে স্ট্রাইক। অনেক সময় স্ট্রাইক করতে দিতে পারে। স্ট্রাইক বলতে কি বোঝায়? স্ট্রাইক মিন্স strike means cessation of work by a body of a persons employed or in any establishment acting in combination or the concerted refusal or refusal under a common understanding of any number of persons who are or have been so employed to continue to work or to accept employment. ঠিক আছে, স্ট্রাইক হচ্ছে কয়েকজন মিলিয়ে দিলে যদি তারা যদি কাজ করবে না এই বলে অত রিফিউজ করে কোনো কিছু প্রস্তাব, সেটাকে বলা স্ট্রাইক বলা হয়। Maternity benefit বলতে কি বোঝায়? Maternity benefit means the sum of money payable under the provisions of the chapter to a woman worker and with leave. Adult বলতে কি বোঝায়? Adult বলতে যদি 18 বছর পূর্ণ হয় তাকে অ্যাডাল্ট বলা হয়। ডিসমিসাল বলতে কি বোঝায়? ডিসমিসাল হচ্ছে তাকে চাকরি ক্ষেত্র থেকে মিসকন্ডাক্টের জন্য চাকরি থেকে ছেড়ে দেওয়া, বাতিল মানে টার্মিনেশন করা হয়। কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট বলতে আমরা কি বুঝি? কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট ইজ এস্টাবলিশমেন্ট ইন হুইচ দ্য বিজনেস অফ অ্যাডভার্টাইজিং, কমিশন এন্ড ফরওয়ার্ডিং আর কন্ডাক্টেড অর হুইচ ইজ এ কমার্শিয়াল এজেন্সি and include the মানে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, এগুলা এই পয়েন্টগুলো। হ্যাঁ, দেন আসতেছে ওয়াজেস বলতে কি বোঝায়? এই যে দেখেন আমরা এই নিয়ে আমরা কথা বলছিলাম। ওয়াজেস বলতে কি? ওয়াজেস মিন্স অল রিমিউনারেশন। ওয়াজেস মিন্স অল রিমিউনারেশন এক্সপ্রেস ইন টার্মস অফ মানি অর ক্যাপেবল অফ বিং সো এক্সপ্রেস। ঠিক আছে, যেগুলাকে টাকার অঙ্কে আপনার মেজারমেন্ট করা যায়, অর ক্যাপেবল অফ বিং এক্সপ্রেস which owed if the terms of employment expressed or implied are fulfilled be payable to a worker in respect of his employment or of work done in such employment and include any other additional remuneration. সাথে যদি আরো অন্য অন্য জিনিস দেওয়া হয়, আপনার নেচার which would be so payable but not does not include, কিন্তু সেখানে যেগুলো ইনক্লুড থাকে না সেগুলোতে এইগুলো ইনক্লুড থাকে না। The value of any house accommodation, তাকে যদি কোনো হাউস অ্যাকোমোডেশন দেয় সেটা ওয়াজেসের ভিতর ঢুকবে না। ঠিক আছে, বাসায় থাকতে দিছে ওই কোম্পানির বা হাউস অ্যাকোমোডেশন আছে। সাপ্লাই অফ লাইট, লাইক লাইট, ওয়াটার, মেডিকেল অ্যাটেন্ডেন্স and other amenity of the services excluded by the general specific order of the government. Any contribution paid by the employer to any pension provident fund, pension provident fund যেটা দেয় সেটা ওয়াজেসের আন্ডারে আসবে না। Any traveling allowance on the value of any traveling concession, traveling concessioner জন্য তাকে ট্রাভেল অ্যালাউন্স দেওয়া তাইলে সেটা আসবে না। Any sum paid to worker to defray a special access entitled to him by the nature of his employment. তারপর লে অফ বলতে কি বোঝায়? হ্যাঁ, ফেলো টু রিফিউজ অ্যান ইনএবিলিটি অফ অ্যান এমপ্লয়ার অন অ্যাকাউন্ট অফ দ্য শর্টেজ অফ কোল পাওয়ার, এটা লে অফ বলা হয় আর কি, যেটা আরেকটা বলা হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট বলতে কি বোঝায়? ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, টোটাল ডিসএবলমেন্ট, এই মোটামুটি ডেফিনেশন গুলা। হ্যাঁ, আমার একটা ডেফিনেশন গুলাতে দেখানোর পিছনে আরেকটা যৌক্তিকতা কারণ হলো আপনারা এই যে ডেফিনেশন গুলা দিচ্ছি, এই ডেফিনেশন গুলারই ভিতর থেকে আপনারা ডিটেলস যদি আপনার পড়ে নেন অনেকটাই আপনার মোটামুটি আশা করা যায় যে পরীক্ষা আবার হয়তো হয়ে যেতে পারে। এখন আপনারা কথা বললেন, এক পক্ষে আসলে কথা বললে কথা মজা পাওয়া যায় না। তখন কি বলতেছি আসলে কি আপনি শুনতেছেন না ঘুমাচ্ছেন আমি বুঝতেছি না, এই জন্য আমরা একটু আবার কনভারসেশনে যাব। স্যার আমার একটা কোশ্চেন আছে যে এটা স্যার এই লেবার অ্যাক্টটা তো ল অফ এমপ্লয়মেন্টের মধ্যেই পড়ে। তো আমরা তো স্যার এতক্ষণ যে বিগত সালের কোশ্চেন গুলো দেখেছি, তো এই লেবার অ্যাক্টটা ওই মানে ওই কোশ্চেন অ্যান্সার গুলোর উপরে কি মানে কিভাবে আমি লিখবো বা এইগুলো কিভাবে অ্যাড করবো? এই যে ল অফ এমপ্লয়মেন্ট বলতেই লেবার অ্যাক্ট, বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, যেমন ওখানে যদি আপনার কোশ্চেন হচ্ছে রিট্রেন্সমেন্ট, সেক্ষেত্রে আপনি এই রিট্রেন্সমেন্ট গুলো যখন সংজ্ঞা দিবেন তখন বলবেন অ্যাকর্ডিং টু বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006। আচ্ছা, এইগুলোই আর কি স্যার মানে ওটার উপরে আমাদের প্রভাব ফেলবে এই লেবার অ্যাক্ট গুলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এখান থেকে কোশ্চেনগুলো ওইভাবেই আসবে, এখান থেকে কোশ্চেনগুলো আসবে। বলেন, তারপর বলেন কি বুঝতে পারছেন অথবা কোনটা বুঝছেন নাই। স্যার এখানকার 4 নম্বরটাতে কি বোঝাইছে এটা একটু বুঝিনি।
4 নাম্বার এটা নট ইউজিং এনিথিং কন্টেন্ট ইন সাবসেকশন 3 সাবসেকশন 3 বলছে কি আপনার এই আইন সেড অ্যাজ আদারওয়াইজ স্পেসিফিক এলসওয়্যার ইন দিস অ্যাক্ট ইট এক্সটেন্ড টু হোল বাংলাদেশ বলছে যে এটা ফুল বাংলাদেশের যে দিক জায়গায় থাকবে সব ক্ষেত্রে লেবার একটা তাকে সেভ করবে not withstanding anything contained in subsection 3 এই সাবসেকশন 3 তে যাই উল্লেখ করা থাক না কেন এগুলা আন্ডার আসবে না shall not apply to হ্যাঁ এগুলা অ্যাপ্লাই করা হবে না অফিসার অফ অর আন্ডার দ্য গভর্নমেন্ট ঠিক আছে এই সিকিউরিটি প্রিন্টিং প্রেস এগুলার ক্ষেত্রে এটা হবে না এটা আলাদা তাদের আবার আইন আছে ঠিক আছে আচ্ছা বুঝছেন এখানে যে এইগুলো স্পেসিফিক আছে এগুলোর জন্য হবে না এটার জন্য আবার আলাদা আইন আছে নেক্সট বলেন আমরা রিটায়ারমেন্ট বলতে কি বুঝছি এখানে কি বলছে রিটায়ারমেন্ট বলতে কি বুঝছি যা 60 বছর হয়ে গেছে হয় সে রিটায়ারমেন্টে যেতে পারে অথবা 25 বছর পূর্ণ হয়ে গেলেও ভলান্টারি রিটায়ারমেন্টে যেতে পারে আমরা এখানে ভাষাটা যেটা আমি পরে হয়তো উদাহরণ দিতে গিয়ে 60 বছর বলছি এটা আসলে 60 বছর না আপনার আইন অনুযায়ী অ্যাটেনিং সার্টেন এজ ঠিক আছে এটা আমরা স্পেসিফিক যদি 60 বছর বলে দেই তাহলে কিন্তু ঠিক থাকবে না যেমন মনে করেন আমাদের দেশে আগে ছিল মানে যদি 60 বছর এখন যদি 62 বছর হতে পারে 65 বছর হতে পারে না স্যার গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে 60 ইয়ার কি আছে হ্যাঁ বলেন মানে যারা গভর্নমেন্ট সার্ভিস করে স্যার তাদের জন্য 60 বছরই আছে মানে রিটায়ারমেন্টের ক্ষেত্রে হ্যাঁ এখন পর্যন্ত আছে জি স্যার এটাই বলছি আর কি যে বলছে যে ওয়ার্কার অন অ্যাটেনিং সার্টেন এজ আন্ডার সেকশন 28 অফ দিস অ্যাক্ট অবশ্য আমরা সেকশন 28 আমরা পড়বো আবার ঠিক আছে ওখানে আমরা দেখি কি বলছে দেন আবার কি বলছে আর দেন স্যার যারা 25 ইয়ার্স মানে সার্ভিস করছে তারা হয়তো বা স্বেচ্ছায় রিটায়ারমেন্টে যেতে পারে ভলান্টারি যদি রিটায়ারমেন্টে যায় তাহলে বলা হচ্ছে রিটায়ারমেন্ট ক্লিয়ার এখন আমার বয়স মনে করেন যে 58 বছর আমি আমার সার্ভিস হলো মানে 24 বছর আমি রিটায়ারমেন্টে চলে যাব আমি তাই করলাম তাকে ছেড়ে দিলাম তাহলে আমি কি পাবো না এই রিটায়ারমেন্টে না স্যার রিটায়ারমেন্টে যেতে পারবেন না কারণ আপনার সার্ভিস ইজ 25 ইয়ার্স হয়নি হয় না সেইজন্য আমি যদি বলি যে আমি চাকরি ছেড়ে দিতে পারবো কিন্তু আমি রিটায়ারমেন্ট বেনিফিটগুলো পাবো না রিটায়ারমেন্ট পাবো না জি স্যার ক্লিয়ার অন্য কারো কোনো কনফিউশন আছে দেন আমরা পার্শিয়াল ডিসেবলমেন্ট বলতে কি বুঝি একজন বলেন দ্রুত বলেন একজন বলেন পার্শিয়াল ডিসেবলমেন্ট বলতে কি বুঝি এটা পুরোটা পড়তে হবে তা না আপনি আপনার মতো বলেন পুরোটা কালকে বলতে হবে কালকে এটা দেখবেন কালকে এখানকার আইনের ভাষা বলবেন আজকে নিজের ভাষা বলেন স্যার এটা একটু আরেকবার বলেন অ্যাকচুয়ালি পার্শিয়াল ডিসেবলমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার টেম্পোরারি আপনি ডিসেবলমেন্ট আপনি এই সাময়িক যেমন মনে করেন সাপোজ আমি ব্যাংকে চাকরি করি আমি এখন আমার পা ভেঙে ফেলছি আমি ব্যাংকে যাইতে পারি না আমি এখন আমি ডিসেবলমেন্ট যতক্ষণ সুস্থ না হচ্ছে ততক্ষণ যেতে পারতেছি না ঠিক আছে অথবা মানে ব্যাংকের উদাহরণ দিলে হয়তো বা নাও হইতে পারে যে আমি ইচ্ছা করলাম আমাকে যদি নিয়ে যায় আমি কাজ করলাম বলছি তো কাজ করতেই পারবো দেখি অন্য ক্ষেত্রে যার ফিজিক্যালি কাজ করতে হয় কিন্তু সে ফিজিক্যালি কাজ করতে পারে না তাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিসেবলমেন্ট ঠিক আছে টেম্পোরারি নেচার পার্মানেন্টলি তার ডিসেবলমেন্ট না সে এখনকার জন্য টেম্পোরারি সে কাজ করতে পারছে না এটা ফিজিক্যালি কি ইনক্যাপাসিটি হতে পারে মেন্টাল ইলনেসও হতে পারে এটাই হতে পারে দেন বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে আমরা কি বুঝি কিছু বলেন এখানে অনেক কথা বলছে আপনি দুই চারটে বা দুই তিনজনের দুই তিন ভাবে বলেন ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে কি বুঝি
বলেন বলেন, সবাই ঘুমাই থাকেন না, বলেন। কেউ কোনো কথা নাই? ম্যানুফ্যাকচারিং বলতে এখানে অল্টারিং, রিপেয়ারিং, ওয়ারম্যানিং, পেন্টিং, ওয়াশিং, ফিনিশিং, প্যাকেজিং অর আদার ট্রেসিং এনি আর্টিকেলস অর সাবস্টেন্স। এখানে যত কথা বলছে মোটামুটি ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে সবই আছে। কোনগুলো হবে? যেগুলো থেকে কোনো না কোনো একটু, আমি যদি বলি, আমি বলি যে কোনো ভ্যালু অ্যাড যদি করা হয়, যদি কোনো ভ্যালু অ্যাড করা হয় তাহলে ম্যানুফ্যাকচারিং প্রসেস হয়ে যায়। ঠিক আছে? কোনো এবং সেগুলো যদি কোনো ভ্যালু অ্যাড করে, আপনি একটা কাজ একটা করছেন, আমি কম্পিউটারে কিছু পার্টস নিয়ে আসছি, সবকিছু নিয়ে আসছি, আইনা যার শুধু আমি অ্যাসেম্বলিং করলাম, সেটা অনেক ক্ষেত্রে অনেকটাই ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে পড়ে যাবে। হ্যাঁ, আমি এখানে আমার কাজ হলো, যেমন আমি যদি বলি, উদাহরণ দেই, আমার এইগুলো দেখার একটু সৌভাগ্য হয়েছে, সেটা হচ্ছে আপনার ভুট্টা আছে না, ভুট্টা দিয়ে মেশিনের মাধ্যমে তারা এটা ভাঙ্গায়া এটার সাথে 2-4টা কিছু মেডিসিন মিশাইয়া তখন এটাকে তারা ফিড, এটার নাম বলে ফিড, হ্যাঁ, বিভিন্ন মানে পোল্ট্রি ফিড, এই ফিড। তো ওই ক্ষেত্রে কি হলো, এই যে জিনিসটা সে যে করছে, এটা কিন্তু একটা সে ম্যানুফ্যাকচারিং করছে। ঠিক আছে? তার ফিড তৈরি করে ফেলছে। আসলে ফিড বলতে কি, সে তো ভুট্টাও কিন্তু মুরগি খাইতো, কিন্তু সেই ভুট্টাটারে কি করলো, সাথে আরো কিছু মেডিসিন মিশাই দিচ্ছে, সেটার জন্য আরো যেন সেটা ইফেক্টিভ হয় বা সেটার জন্য আরো হেল্পফুল হয়, এই জন্য সেটা একটা ফ্যাক্টরি দিয়ে দিচ্ছে, সে বলে ফিড মিল দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? এইরকম আর কি। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনি যেখানে কোনো কিছু ভ্যালু এড করা হবে, যেমন জেনারেটিং পাওয়ার গ্যাসের ক্ষেত্রে আপনি যে জেনারেট করছে সেটার সাথে আরো কিছু, আপনি জেনারেটিং এ যদি হয় 5 টাকা, সেটা ট্রান্সফর্মিং করবে সেটা হচ্ছে 6 টাকা, আবার ট্রান্সফর্মিং গুলো যখন ট্রান্সমিটিং করবে সেটা হবে 9 টাকা। এইভাবে আপনার ভ্যালু এড করে করে আপনার টাকাটা এড করা হয়, সেটাই ম্যানুফ্যাকচারিং প্রসেস। ঠিক আছে? আর কার কোনো মন্তব্য থাকলে বলেন, আর কিছু বলেন। ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে কি বুঝি? আমি আপনাদের সাথে শেয়ার করলে আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, বুঝছেন? এই জন্য আপনারা কথা না বলে তো আমি শিখবো কোথা থেকে? সবাই মানে সবার কাছ থেকে সবাই যখন একক নলেজে কিছু হয় না, কনসালটেন্ট করলে অনেক কিছু বেরিয়ে আসে। ম্যানেজমেন্ট প্রসেস বলতে আমরা আর কিছু বুঝি না নাকি? দেন আমরা বলবো আওয়ার্স অফ ওয়ার্ক বলতে কি বুঝি? আওয়ার্স অফ ওয়ার্ক, কাজের ঘন্টা। এটা মানে বিশ্রাম আর খাওয়ার সময় বাদে একজন এমপ্লয়ি তার এমপ্লয়ারের জন্য যতটুকু সময় কাজ করে তাকে আওয়ার্স অফ ওয়ার্ক বলে। ঠিক আছে, রাইট। ওয়ার্কশপ বলতে আমরা কি বুঝি? যেই স্থানে বা যেই স্থানে যে কাজটা হয় ওইটাই প্রিমিস, কাজের জায়গাটা। ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, যেখানে কি করা হয়, শিল্পের কাজ করা হয়, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ওয়ার্কশপ আর কি। ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়াল প্রসেস এখানে যদি বলা আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ক্যারিড অন, যেখানে মানে ইন্ডাস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস বলতে কি ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে বোঝানো হচ্ছে? ইন্ডাস্ট্রিয়াল প্রসেস বলতে ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে পারি। হ্যাঁ, নরমালি ম্যানুফ্যাকচারিং প্রসেসটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে আসে, যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে। হ্যাঁ স্যার, এটা তো যে কোনো আছে কমার্শিয়াল, যে কোনো ওয়ার্কশপই বোঝায় স্যার। হ্যাঁ, তাকে ওয়ার্কশপ বলে। যেমন কমার্শিয়াল, আপনি ট্রেডিং বিজনেস করলেন, সেটা ওয়ার্কশপ হয় না আর কি। এটাই আসলে এখানকার মধ্যে। ঠিক আছে? কিন্তু যেখানে আপনার ওই যে ম্যানুফ্যাকচারিং হয় সেগুলোই ওয়ার্কশপের হয়, অথবা ম্যানুফ্যাকচারিং ছাড়া যেখানে রিপেয়ারিং হতে পারে সেটাও কিন্তু আপনার ওয়ার্কশপের ভিতরে পড়ে। ফ্যাক্টরি বলতে কি বুঝি? ফ্যাক্টরি ফ্যাক্টরি ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছে, ফ্যাক্টরি হচ্ছে দেয়ার অফ হায়ার অন 5 or more workers ordinary work on any day of the year। ম্যানুফ্যাকচারিং প্রসেসটা যেখানে হয়, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং যেখানে হবে সেখানে আবার লোকের সংখ্যা উল্লেখ করে দিচ্ছি। আপনি যদি 5 জনের নিচে হয় তাহলে এটার ফ্যাক্টরি বলা যাবে না। 5 or more workers ordinarily work on any day of the year and in part of which a manufacturing process is being carried on but does not include a মাইন। কিন্তু এখানে ওই যে খনি যেটাকে বলা হয় মাইন, এখানে মাইনটা ফ্যাক্টরিতে পড়বে না, মাইনেরটা হলে আলাদা হয়। ফ্যাক্টরি বলতে অন্য যে ম্যানুফ্যাকচারিং প্রসেস ক্যারিড অন হয় সবগুলো কি আপনার ফ্যাক্টরি হিসেবে বলা হয়। কিন্তু সেখানে কন্ডিশন হচ্ছে
5 জনের বেশি লোক হতো, ওয়ার্কার হতো। দেন স্যার মাইন বলতে কি স্যার খনি বোঝায়? মাইনটা কি? মাইন বলতে খনি বোঝা নাকি? মাইন কি বোঝাচ্ছে? খনি কয়লার খনি বা অন্য খনি, গ্যাসের কয়লার খনিকে সাধারণত মাইন বলা হয়, কোল মাইন। ঠিক আছে, খনি কি বলা হয়। দেন আমরা বলবো অ্যাডাল্ট স্কিন বলতে কি বোঝায়? স্যার যাদের বয়স 14 বছর কিন্তু 18 বছরের নিচে, 14 বছর কিন্তু 18 বছরের নিচে। 14 বছর হয়েছে কিন্তু 18 বছর হয় না এখনো, তাকে অ্যাডাল্ট স্কিন বলা হয়। স্যার আমি এটা বুঝি না, এটা কি ওয়ার্কারদের ক্ষেত্রে? হ্যাঁ, তো আবার বলেন, বুঝি নাই। এটা কি শিশু শ্রমের ব্যাপারে স্যার? শিশু শ্রমের ব্যাপারে 14 বছর এখানে ওয়ার্কারের ক্ষেত্রে এগুলো আমরা নিচে আরো পড়বো। আপনার 14 বছর হলে আপনার চাকরি দেওয়া যেতে পারে কিছু কিছু, ঠিক আছে, অ্যাডাল্ট স্কিনের ক্ষেত্রে। 14 বছরের নিচে হলে আপনার টোটাল নিয়োগ দেওয়া যায় না, এরকম আছে কিছু কিছু ছাত্র। যেমন বলা হয় যে বিপজ্জনক কাজ করতে পারবে না, পারবে না। হ্যাঁ হ্যাঁ, অ্যাডাল্ট স্কিন যারা তারা বিপজ্জনক কাজ করতে পারবে না, কিন্তু তারা কাজ করতে পারবে। আবার অ্যাডাল্ট স্কিনের নিচে কিন্তু আপনি কাজই দিতে পারবেন না। কাজই দেওয়া যাবে না, বাট তাদেরকে বেছে বেছে কাজটা দিতে হবে যেগুলোতে ক্ষতি হবে না তাদের। যারা হাউস ওয়ার্কার তাদের ক্ষেত্রে কি এই আইনটা প্রযোজ্য? হাউস ওয়ার্কার যারা তারা হয় তাদের ক্ষেত্রে তো এটা প্রযোজ্য না। হাউস ওয়ার্কাররা কিন্তু এই লেবার ল আন্ডারে পড়ে না, তাদের কোনো ল কার্যকরী না তাদের? না না, লেবার ল তাদের ক্ষেত্রে কার্যকরী না। আসলে হাউস কিপিং যেটা হয় তাই এই জন্য তারা তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অমানবিক, অনেক অত্যাচার বিভিন্ন সময় হয়। সেটা আসলে এই আইনের মাধ্যমে করতে পারতো তারা, কিন্তু এরকম ট্রেড ইউনিয়ন থাকতো। এই আইন যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের সবারই ট্রেড ইউনিয়ন আছে। স্যার এখন কি গৃহিণী ভাতা চালু করবে না? করবে কিনা সেটা তো সরকার ভালো বলছে। সরকার তো বলতেছে সব দিয়েই দিছে, আপনার সবাইকে তো দিছে, দেয় না কাদেরকে? গৃহিণী ভাতা যারা তাদেরকে সরকার তো বলতেছে 2,500 টাকা করে তাদেরকে দিছে বাইনে নিয়ে, আরো কত কত জিনিস করছে। এখন সরকারের সীমাবদ্ধতার ব্যাপার আছে বা সরকারের ইচ্ছার ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে। এই মাইন্ড কি এখানে কিন্তু মাইন্ড মিনস এখানে বলে দিছে। হ্যাঁ, for the purpose of searching for or obtaining minerals has been and has been carried on, ঠিক আছে, খনি অর্থাৎ আপনার যেগুলা আল্লাহ প্রদত্ত বা যেখানে থাকে সেগুলো কি বলা হচ্ছে মাইন্ড। গ্র্যাচুইটি বলতে আমরা কি বুঝছি? এটা আমরা জানি নাকি? না, এটা কিন্তু বিশাল, অনেকে এই বেনিফিটটা বোঝে না। হ্যাঁ, এই বেনিফিট ছাড়া কিন্তু আপনি চাকরি জয়েন করলে যে অর্গানাইজেশনে এই বেনিফিটটা ভালো আছে এবং পাবেন নিশ্চিত হন, সেই অর্গানাইজেশন স্যালারি। স্যার এটা একটু আরেকবার ডিসকাস করলে ভালো হয়, আমি এটা ঠিকমতো বুঝিনি স্যার। গ্র্যাচুইটি হচ্ছে আপনার এই যে আপনার রিটায়ারমেন্ট আছে না, রিটায়ারমেন্ট বেনিফিট। ওই রিটায়ারমেন্ট বেনিফিটও বলা যাবে না, এটা হচ্ছে আপনার সার্ভিস বেনিফিট। সার্ভিস বেনিফিটের ক্ষেত্রে অর্গানাইজেশনের আপনার দুইটা হয়, একটা হচ্ছে পেনশন ফান্ড, আরেকটা হচ্ছে গ্র্যাচুইটি। ঠিক আছে, যে অর্গানাইজেশনে পেনশন ফান্ড থাকে সেই অর্গানাইজেশন গ্র্যাচুইটি থাকে না, এটা হচ্ছে গভর্নমেন্টের ক্ষেত্রে। আর প্রাইভেটের ক্ষেত্রে তো পেনশন নাই, সব ক্ষেত্রেই যাদের আছে গ্র্যাচুইটি আছে। গ্র্যাচুইটি কি? এটা বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন নিয়ম আছে। আপনি মনে করেন যে যদি 5 বছর মিনিমাম ওই অর্গানাইজেশন চাকরি করেন, তাহলে অনেক অর্গানাইজেশনের ক্ষেত্রে আর কি, আবার অনেক বছর 7 বছর আছে, 7 বছর, অনেকে আবার 10 বছর আছে। চাকরি করলে আপনি প্রতি বছরের জন্য আপনি মিনিমাম, এখানে বলা আছে মিনিমাম একটা গ্র্যাচুইটি দিতে হবে। ঠিক আছে, আবার অনেক অর্গানাইজেশনের 1.5টা আছে, অনেক অর্গানাইজেশন 2টা আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম মনে হয় 2টাই সম্ভবত আর কি। এই গ্র্যাচুইটিটা হচ্ছে সেটাই, সেই বেনিফিটটা আপনার, আপনি যে সার্ভিস করার পরে। এটা কি অনেকটা ইনসেনটিভ বোনাসের মতো? না না, বোনাস না, বোনাস না। আপনি মনে করেন যে একটা অর্গানাইজেশন চাকরি করলেন 5 বছর, 5 বছর পরে আপনি যখন বেরিয়ে, যদি অর্গানাইজেশন 5 বছর নিয়ম থাকে, তাহলে 5 বছর পরে যখন আপনি আসবেন, আপনি 10টা গ্র্যাচুইটি পাবেন, লং টার্ম বেনিফিট এগুলো। হ্যাঁ, আপনার সার্ভিস বেনিফিট, সার্ভিস বেনিফিট এগুলো। ঠিক আছে, এটা হচ্ছে গ্র্যাচুইটি। এটা শুধু হচ্ছে কি প্রাইভেট কোন ফার্ম বা প্রাইভেট লিমিটেড, যে প্রাইভেট আছে, সরকারিতেও আছে। সরকারিতে সরকারিতে তো স্যার পেনশনই বেশি হয়, সরকারিতে পেনশন নাই, যেখানে পেনশন আছে সেখানে গ্র্যাচুইটি আছে। স্যার বিষয়টা এরকম কিনা যে
স্যার এখানে যে বলছে গ্র্যাচুইটি কি 30 দিনের বেতনের সমান? 30 ডেজ। আপনি একজন করে বলেন। স্যার হ্যাঁ, গ্র্যাচুইটিটা এরকম কিনা, যেমন আমি একটা অর্গানাইজেশনে 7 বছর চাকরি করলাম এবং 7 বছর শেষে আমার যে বেসিকটা হইলো সেই বেসিকটা আমি যত বছর হলো তত দিয়ে গুণ দিয়ে যেটা আসে সেটা হলো সেটাই গ্র্যাচুইটি। সেটাই লাস্টের যে বেসিক, সেই বেসিকের 7 গুণ পাবেন অথবা 14 গুণ পাবেন অথবা আপনার 1.5 টাইমস পাবেন। ঠিক আছে, যে অর্গানাইজেশন যেভাবে সেটআপ দেওয়া। চাকরি চলে গেলে দেয় রিটায়ারমেন্টের সময় আপনি যখন চলে মানে চাকরিকে আপনি চলে গেলে সেটা আপনি মানে স্বেচ্ছায় আপনি থাকতে পারেন অথবা অর্গানাইজেশন ওই যে একটু আগে যেটা বললাম আমরা রিপ্লেসমেন্ট বলে সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে। কিন্তু আপনি ডিসমিস হলে এই বেনিফিট দেয় না, কোন বেনিফিট পাবে না ডিসমিস হয়ে গেলে। একটা সাউন্ড করছিল আপনি এই জন্য আপনারা সবাই আনমিউট করেন নাহলে আমি কথা বন্ধ করে দিলাম বন্ধ করে গ্র্যাচুইটিটা হচ্ছে আপনি একটা অর্গানাইজেশনে চাকরি করলেন, চাকরির পরে আপনি যখন আপনার যে ভবিষ্যতের জন্য আপনার যে একটা ফান্ড দেওয়া হয়, আপনি তো দিন আনেন দিন খান, আপনি চাকরি করতেছেন, বেতন পাচ্ছেন, খরচ করতেছেন, কিন্তু আপনি যখন চাকরি শেষ হয়ে যাবে আপনি একটা বেনিফিট আপনি ওখান থেকে নিতে পারলে, যেমন হচ্ছে পেনশন ফান্ড। গভর্নমেন্টের ক্ষেত্রে পেনশন ফান্ড ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এখন আমি যদি প্যারালাল যদি আমি গভর্নমেন্টের আবার হচ্ছে কর্পোরেশন যেগুলো আছে গভর্নমেন্ট ওন যে একটা মানে সব গভর্নমেন্টের পেনশন নাই, যেখানে পেনশন নাই সেক্ষেত্রে গ্র্যাচুইটি আছে। গভর্নমেন্টের গ্র্যাচুইটি রুলস হচ্ছে পার ইয়ারে 2টা করে। সে যদি 30 বছর চাকরি করে অথবা ওই যে আমরা 25 বছর যদি বলি 25 বছর চাকরি করে সে 50টা তার লাস্ট বেসিকের 50 টাইমস সে গ্র্যাচুইটি পাবে। এটা হলো তার গ্র্যাচুইটি ইন এগেইনস্ট অফ পেনশনের বিকল্প হিসাবে গ্র্যাচুইটি তৈরি করা হয়েছে। ঠিক গভর্নমেন্টকে ফলো করেই এবং ওই গ্র্যাচুইটি আপনার আইন ফলো করে আপনার প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে যেগুলা থেকে মানে কর্পোরেট গভর্নেন্স আছে অথবা আপনি বলেন যে নিয়ম কানুন মেনে চলে, তাদের ক্ষেত্রে গ্র্যাচুইটি প্রাইভেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে আছে। সব আপনার যেমন ইন্ডিভিজুয়ালি প্রাইভেট আপনি ফুল প্রপার্টিশিপ অনেক অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনি গ্র্যাচুইটি পাবেন না। তাহলে এই গ্র্যাচুইটি কি ঠিক একই রকম। আমি সাপোজ আমি আমার ব্যাংকে আমি চাকরি করতেছি, আমার 20 বছর 25 বছর পর আমি রিটায়ারমেন্টে যাবো, অথবা আমি 20 বছর পর আমি রিটায়ারমেন্টে যাবো। গেলে কি হবে, আমি 20 into 2 টাইমস অর্থাৎ 40টা আপনার লাস্ট বেসিকের সমান আমি টাকা পাবো। এটাকে বলা হচ্ছে গ্র্যাচুইটি। এবং প্রাইভেট প্রতিষ্ঠানের সুবিধা হচ্ছে আরেকটা সুবিধা, প্রাইভেট প্রতিষ্ঠানে আপনি যেমন 7 বছর মিনিমাম চাকরি করলে আপনি এই গ্র্যাচুইটি পাবেন। তার মানে হচ্ছে আপনি 8 বছর পরে যদি আপনি চাকরি ছেড়ে দেন অথবা অন্য কোথাও ভালো সুযোগ পাইছেন আপনি চলে গেলেন, তাহলে আপনি 8 দোকানে 16 টাইমস পেয়ে আপনার যে লাস্ট পে আপনি এই ফান্ডটা পাবেন। এটা হচ্ছে গ্র্যাচুইটি। দ্যাটস ইট ইজ কল্ড এ সার্ভিস বেনিফিট। এই যে আপনি যখন চাকরিতে জয়েন করবেন আপনার সাথে আপনার ওইগুলা চিন্তা করতে হবে আপনার অর্গানাইজেশনের গ্র্যাচুইটি আছে কিনা, সেটা কি নিয়ম অনুযায়ী গ্র্যাচুইটি আছে, আপনার এখানে প্রভিডেন্ট ফান্ড পিএফ আরেকটা আছে পিএফ প্রভিডেন্ট ফান্ড আছে কিনা, সেক্ষেত্রে কতটুকু আপনার এমপ্লয়ার সেখানে কন্ট্রিবিউশন করে, আদার্স কি সোশ্যাল সিকিউরিটি কোনো ফান্ড আছে কিনা, ইন্স্যুরেন্স আছে কিনা, এগুলো আপনি দেখে তারপর আপনি চাকরিতে জয়েন করতে পারবেন। তাহলে আপনার লং টার্মের জন্য আপনার ইয়ে হবে। আর এখন আপনার চাকরি নেই, আপনি কোনো রকম একটাতে ঢুকতে হবে, ঢুকে গেলেন সেটা আরেক হিসাব। ঠিক আছে, ক্লিয়ার আপনারা বুঝতে পারছি? তার মানে গ্র্যাচুইটি আর প্রভিডেন্ট ফান্ডটা একসাথে কোনো প্রতিষ্ঠান থাকবে না। আছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি দুইটা একসাথে থাকবে, গ্র্যাচুইটি পেনশন একসাথে থাকবে না। আচ্ছা স্যার এখানে প্রথম লাইনটুকু বুঝলাম যে not less than 30 days wages for every completed year of service or any part thereof excess of 6 months। এই যেটুকু বুঝলাম। অথবা কেউ যদি 6 মাসের বেশি কাজ করে সেই ক্ষেত্রে এটা পাবে আর কি। এটা হচ্ছে ওয়ার্কারের ক্ষেত্রে for any part of excess 6 months। যদি 6 মাসের বেশি কাজ করে তাহলে সে 30 দিনের নিচে অন্তত দেওয়া যাবে না আর কি ওয়ার্কারদের। ক্লিয়ার? আর অন্যান্য ক্ষেত্রে আপনি মনে 10 বছর কাজ করছেন আপনি 10টা পাবেন। এভরি কমপ্লিটেড ইয়ারের জন্য সে পাবে নট লেস দেন 30 ডেজ, প্রতি বছরের জন্য 30 ডেজ করে। তার মানে 10 বছর চললে সে 10টা 30 ডেজের সমান পাবে।
ওকে, আমরা মনে হয় এটা অনেকেই, আমি ভাবলাম যে অনেকেই হয়তো এই টার্মস নিয়ে পরিচিত, আপনি অনেকেই তাহলে পরিচিত না এই টার্মসটা, ঠিক আছে? এটা আপনারা আজকে থেকে হয়তো পরিচিত হলেন এবং এটা আপনারা মানে জানবেন, ঠিক আছে? বেশি আর আপনি বলছেন অবসরের বয়সসীমা 60 বলছেন, 65 না এখন? না 60 গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে 60। হ্যাঁ, সব সার্ভিসে গভর্নমেন্টকে ফলো করা হয়, যেগুলো কর্পোরেট গভর্নেন্স ফলো করে। ওই বিচার প্রতি দেখাইলো যে এগুলো এক্সট্রা 67 গভর্নমেন্টেরই, আবার যে আপনার ম্যানেজিং ডিরেক্টর এগুলো 65। হ্যাঁ, গভর্নমেন্টের যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর 65। এখন তো 2 বছর বাড়াইছে। হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য স্পেশাল করে আবার 2 বছর বাড়ানো হয়েছে, এটা নতুন করে সংসদে আইন পাস করতে হয়েছে। আর বাকি সবার 60। এমনি নরমালি আপনার রিটায়ারমেন্টে হচ্ছে 60, তার পরবর্তীতে যেটা হয় সেটা কন্ট্রাকচুয়াল, এটা যা কন্ট্রাকচুয়ালে, ঠিক আছে? গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে 59 স্যার। 59 তো হচ্ছে আপনার ইয়াতে যান, কি বলে এটাকে, পিআরএল সহ হচ্ছে এলপিআর এ যায়, এলপিআর পরে 1 বছর হচ্ছে আপনার সহ 60 হচ্ছে তার আপনার রিটার্ন। স্যার 59 স্যার, এখন আর এলপিআর নাই, এখন স্যার পিআরএল, পোস্ট রিটায়ারমেন্ট লিভ। হ্যাঁ, পিআরএল। আচ্ছা, ঠিক আছে। আগে ছিল স্যার এলপিআর, আগে বেটার হিসেবে কাউন্ট হইতো, এখন পিআরএলটা স্যার হচ্ছে সার্ভিসের পরে ছুটি, কাজে এটা সার্ভিস হিসেবে কাউন্ট হয় না স্যার। আচ্ছা শুনেন, এটা এত আমরা এর আগে সময় নষ্ট না করে ওই যে আপনার লেবার ল 2006 এখানে কিন্তু এজ বলে না, অ্যাটেনিং সার্টেন এজ, সেকশন 28 অফ দ্য অ্যাক্ট। স্যার এই আইনটা তো অ্যামেন্ডমেন্ট হইছে স্যার 2013 এটা 2013 তে আছে, এরপরে 2015 লেবার রুলস আছে। আমরা শেষ করব, আমরা সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে? কারণ এগুলা ওয়েব বেস প্রোগ্রাম, এগুলা একটা নির্দিষ্ট টাইমও ঠিক রাখতে হয়, কিছু করার নাই। নেক্সট আমরা আগামীকালকে আমরা এটার উপর ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? আপনারা পুরো আপনারা দেখে নেবেন, আপনারা দেখে আসবেন। স্যার আমার একটু জানার ছিল যে আমি তো বিগত ক্লাসগুলো একটু সমস্যা ছিল, আমি করতে পারিনি, এখন এর ম্যাটেরিয়ালস গুলা কিভাবে পাবো? এগুলো আপনারা ম্যাটেরিয়ালস কিভাবে পাবেন? আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, গ্রুপের মাধ্যমে থেকে আপনারা আপলোড করা আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে যেমন আজকের এই ফাইলটা, এই সবগুলো আছে, সবগুলো ফেসবুকে ওই যে জয় ভাই দেয়া আছে, ওখানে গুগল ড্রাইভে দেওয়া আছে, ঢুকে দেন, সব আছে। গুগল ড্রাইভে দিয়ে আপনারা ওখান থেকে নিয়ে নেবেন, পরস্পরের সাথে কমিউনিকেশন করেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা স্যার, ওইটার লিংকটা শুধু একটু দরকার ছিল। এই ওয়ার্ড ডকুমেন্ট স্যার একটু দিয়ে দেন জয় ভাই। হ্যাঁ ঠিক আছে, এটাও দিয়ে দিব, এটা আমি করছি আপনাদের দেওয়ার জন্যই করছি, আপনাদের জন্যই তো করছি। স্যার আমাদের ক্লাসগুলো তো রেকর্ড করা হয়, ক্লাসগুলো কি কোনোভাবে সেকেন্ড টাইম দেখার সুযোগ যেমন দিবে না, এটা নিশ্চিত করে দিবে না, আমি জানি না, ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করবেন, দেওয়ার কথা না। জি স্যার। আমি কি লিভ করব স্যার নাকি? ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন, কালকে ইনশাআল্লাহ দেখা হবে। আর যেহেতু প্রেসার তো পড়ছেই, প্রেসার তো এটা অবশ্যই প্রেসার, আপনারা প্রেসারে পড়ছেন, কি করবেন? তারপরে যদি আপনারা, আমি সবসময় বলি জিনিসগুলা যদি আপনি এনজয় করে পড়েন তাহলে ভালো। এই যে জিনিসগুলো জানতেছি, একটা নতুন নতুন জিনিস জানছি, বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমি এই যে আপনাদের এই কোর্সটা নেওয়ার পরে আমিও অনেক কিছু জানছি। আমি পরীক্ষা পাস করার সময় হয়তো পাস করেছি, বা বিভিন্ন হয়তো মানে তখন পড়ছি, পড়ে পাস করলাম, শেষে হয়ে গেল, বিশেষ সিলেবাস হয়েছে, পরীক্ষায় পাস। কিন্তু আপনাদের পড়াইতে গিয়ে অনেক কিছু আমি শিখতেছি, ঠিক আছে? আপনি এবং এই শিক্ষাটা আনন্দের সহিত শিখতে হবে, তাহলে আপনি দেখবেন যে আপনার কাছে এত চাপ, এত কোনো কিছু চাপ লাগবে না, বোরিং লাগবে না, আপনি সেটা ভালো লাগবে। কারণ হলো এগুলা বিজনেস, এই জন্যই মানে আপনার আইসিএম এর পড়াশোনা এত মজার পড়া, যদি আপনি মজা করে পড়েন, যা শিখবেন তাই কিন্তু আপনার কাছে মনে হবে যে আরো কিউরিয়াসি লাগবে, যেগুলো এইগুলো তাহলে কোথায় হয়, কিভাবে আপনি অ্যাপ্লাই হয়, এই জিনিসগুলো আপনি শিখতে পারবেন। যেগুলো সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, যারা সায়েন্সের সাবজেক্ট, এগুলো পড়ে মজা পাওয়া যায় না, কিন্তু এখানে মজা পাবে। স্যার আমাদের ঈদের আগে আর কয়টা ক্লাস হবে? এর আগে বুধবার পর্যন্ত হবে, বুধবার, মঙ্গল, বুধ, 3টা। আচ্ছা, সরকারি ছুটি কত হবে? হ্যাঁ, সরকার 3 দিন ছুটি, ওই 3 দিন অফ আজকে বলছিল তাহলে ভাই স্যার। হ্যাঁ, কিন্তু 3 দিন অফ থাকবে, আর বৃহস্পতিবার আমি নিজে অফ থাকবো। সরকারি হিসাবটা কাউন্ট করতেছে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন, আমি সিলেবাসটা সব করে দিচ্ছি।
সিলেবাসটা যদি একটু কমে আসতো তাহলে ভালো হতো, কারণ কি এখন তো আসলে সিচুয়েশনটা তো খুব অ্যাবনর্মাল আসলে, মানে অল্প অ্যাবনর্মাল কোশ্চেন এরকমই করবে, মোটামুটি সহজই করবে আশা করা যায়। ভালো করে পড়তাম, কোশ্চেনও কি অ্যাবনর্মাল করবে? কোশ্চেনটা সহজ হবে, সমস্যা নেই, আপনারা পড়তে থাকেন। দিচ্ছেন কোশ্চেন সহজ হবে স্যার। আরো 1 মাস সময়, আর এখন 1 মাসে স্যার ইথিক্স ক্লাস শেষ হয়ে সাবজেক্টটা যাচ্ছে। হচ্ছে আমাদের অনার্স মাস্টার্স এর আরো 2টা সাবজেক্ট সহ, মানে টোটাল 3টা সাবজেক্ট মিলে। হ্যাঁ, আপনি শুধু এটা না আপনি সব সাবজেক্টই, আমি নিজে, আমরাও তো এরকম ফেস করে আসছি না। আপনি অ্যাকাউন্টিং আপনি দেখবেন যে একটা সাবজেক্ট পড়তেছেন, এরকম অ্যাকাউন্টিং অনার্স আমরা বিবিএমবিএ তে এরকম 3টা সাবজেক্ট পড়ে আসছে, সেটা এক সাবজেক্টে ঢুকাই দিচ্ছে এখানে। ঠিক আছে স্যার, যদি কোশ্চেন সহজ হয় আবার যদি পাস মার্কটা বাড়ায় দেয় তখন? এই জন্যই আইসিএম তে এটা আমার মানে এগুলো কিন্তু ক্লাসে এগুলো আমার বলা মানে রাইট আছে, সেটা হচ্ছে যে আপনার যত কোশ্চেন সহজে হোক না কেন আপনি খুব আনন্দিত হবেন না, যত কোশ্চেন কঠিনই হোক না কেন আপনি খুব মানে ডিমোরালাইজ হবেন না। পরীক্ষা হলে তখন দেখা যাবে কেউ 70% মার্ক পেয়ে যাচ্ছে স্যার, তখন তো আবার পার্সোনাল কোশ্চেন এরকম একটা জিনিস, আপনি যেইভাবে হোক না কেন আপনি আনসার করে আসতে হবে, আপনি আপনার প্রুডেন্ট খারাপেন, আপনি কঠিন হোক আর সহজ হোক। অনেকেই দেখা গেছে সহজ হয়েছে সে খুব আত্মহারা হয়ে গেছে, তারপরে দেখা গেছে সে পাস করতে পারে নাই। আবার অনেক কঠিন হয়ে গেছে, সে ভয়ে মনে করেন বেরিয়ে এসে পড়ছে, সে পাস করতে পারে না। আর যে পড়াশোনা কম করছে কিন্তু সে পরীক্ষা হলে সার্বক্ষণিক সে দেখে চেষ্টা করছে, সে অনুযায়ী আনসার করে আছে, সে পাস করবে। মানে স্যার ফুল অ্যাটেম্পটটা দিতেই হবে স্যার, যেভাবেই হোক দিতেই হবে আপনি, এবং সেইগুলাকে আপনি মনে করতে হবে এটা প্রফেশনাল পরীক্ষা, সুতরাং প্রফেশনালিজম মেইনটেইন করেই আপনি পরীক্ষা করতে হবে এবং লিখতে হবে। তাহলে আপনি এক্সাম কবে হইতে পারে স্যার? ফুল অ্যানসারও পড়তে হবে, পুরো সিলেবাসও পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, সেপ্টেম্বরে। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।